আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো আলহামদুলিল্লাহ নিরাপদে আছো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম হালকেনসেন স্কুল টিমের পক্ষ থেকে তোমাদের ক্লাস 8 এর বাংলা প্রথম পত্রের আনন্দ পাঠের একটি গদ্য, অর্থাৎ তোমাদের মেইন বইয়ের বাইরে ছোট্ট একটা বই আছে না আরও বাংলা প্রথম পত্রের, সেই বইটা থেকে একটা গদ্য আমরা আলোচনা করার চেষ্টা করব, যার নাম হচ্ছে কাকতাড়ুয়া। লিখেছেন বিখ্যাত চলচ্চিত্র রচয়িতা এবং সাহিত্যিক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের তো কথা সবাই শুনছো, তাই না? এই কাকতাড়ুয়া গল্পটা তোমাদের মাথায় একদম গল্পের আকারে মনে হবে, তোমার যাতে স্টোরি আমি তোমাকে বলতেছি, মনে করো এই বইয়ের বাইরে গিয়ে তোমাকে একটা স্টোরি আলোচনা করতেছি, সেরকমভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকের এই ক্লাসে। একই সাথে আমরা পাঠ পরিচিতি, কবি পরিচিতি, শব্দার্থ, টিকা ইত্যাদি ইত্যাদি পড়ারও চেষ্টা করব। এবং বরাবরের মতোই তোমাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান তায়েফ, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ক্লাস আউটলাইনটা দেখি। প্রথমে বলা হচ্ছে পাঠ পরিচিতি ও মূল ভাব, লেখক পরিচিতি, শব্দার্থ, টিকা, মূল পাঠ, অর্থাৎ সব হচ্ছে তোমার বইয়ের বিষয়। আমরা এখানে পড়বো, যা যা আছে সবই পড়বো। এর আগে আমি আরেকটা পার্ট অ্যাড করতে চাই। সেটা কি? সেটা হচ্ছে নিজেদের আলোচনা, নিজের মতো আলোচনা, হ্যাঁ, বা নিজেদের আলোচনা, যে আমি তোমাদেরকে নিয়ে একসাথে আলোচনা করব, নিজেদের আলোচনা। ওকে, তাহলে শুরুতে আমরা নিজেদের আলোচনা করব, তার পরবর্তীতে আমরা মূল পাঠটা পড়ব, অর্থাৎ ভিতরে যা আছে, তারপরে হচ্ছে আমরা সিরিয়ালি পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, শব্দার্থ, টিকা পড়ার চেষ্টা করব। ওকে, তাহলে আসো নিজেদের আলোচনা শুরু করি। এখন ভাই, নিজেদের আলোচনা আপনি কিভাবে করবেন? আমি একটা ফাঁকা বোর্ড নিয়ে নিব, একদম ফাঁকা, প্লেন, কিচ্ছু নাই কিন্তু। এইখানে আমরা তোমাকে একদম ধরে ধরে বুঝাবো যে কিভাবে কি আগাচ্ছে। ওকে, আসো আমি তোমাকে শুরুতে চরিত্রের নাম বলি কিছু। কালারটা চেঞ্জ করে নিলাম। চরিত্র সমূহ, হ্যাঁ, চরিত্র সমূহ। চরিত্র সমূহের মধ্যে আমরা যে প্রথম চরিত্রটা পাবো এবং যে কেন্দ্রীয় চরিত্রটা পাবো তার নাম হচ্ছে মৃগাঙ্ক বাবু। নামটা কি? মৃগাঙ্ক বাবু। এই মৃগাঙ্ক বাবু নামটা তোমাদের কাছে একটু অদ্ভুত ঠেকতে পারে, বুঝছো? কিন্তু এই মৃগাঙ্ক বাবুর পূর্ণ নাম বলে আরেকটা বিষয় আছে, অর্থাৎ এটা হচ্ছে তার শর্ট ফর্ম, যেটা হচ্ছে সবাই তাকে ডাকে, অর্থাৎ বাড়ির চাকর, ড্রাইভার বা যারা মনে করে তার অধীনস্থ কর্মচারী আছে, তারা তাকে মৃগাঙ্ক বাবু বলে ডাকে। এই ভদ্রলোকের পূর্ণ নাম হচ্ছে মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায়। মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায়। ওকে, মুখোপাধ্যায়। এছাড়াও আরও দুইটা চরিত্র, আমরা দুইটা না, তিনটা চরিত্র টু বি ভেরি স্পেসিফিক, আমরা এই গল্পের মধ্যে পাবো। আরও দুইটা কি ভাই? একটা হচ্ছে সুধীর। সুধীরটাকে, সুধীর হচ্ছে এই মৃগাঙ্ক বাবুর ড্রাইভার, অর্থাৎ তার গাড়ি চালায় আর কি। এছাড়াও আমরা আরও একটা পাবো, আরেকটা পাবো কি বলতো? আরেকটা পাবো হচ্ছে তার গৃহকর্মীর কথা, অভিরাম। অভিরামকে, অভিরাম হচ্ছে তার গৃহকর্মী। এই তিনটা কেন্দ্রীয় চরিত্র আমরা পাইলাম। এবং পরবর্তীতে আমরা স্পয়লার দিই তোমাদেরকে, যে পরবর্তীতে আমরা এই অভিরামকেই কাকতাড়ুয়া রূপে দেখতে পারবো। অভিরামকেই কাকতাড়ুয়া রূপে দেখতে পারবো। ওকে, এছাড়াও আমরা মৃগাঙ্ক বাবুর বাবাকে দেখতে পারবো। ছোট একটা 1 লাইন বা 2 লাইন হিসেবে আসবে, কিন্তু একদম নগণ্য একটা চরিত্র এই গল্পের মধ্যে। বাট আমি তোমাদেরকে তাও একটু বলে দিই আর কি। মৃগাঙ্ক বাবুর বাবা, এখানে জানলে জানবা, না জানলে নাই। মৃগাঙ্ক বাবুর বাবা, মনে না রাখলেও সমস্যা নেই। ওকে, আসো এরপর, এ তো ভাই গেল চরিত্র সমূহ। এবারে আমাকে একটু বুঝান কি। এরপর আমরা স্থান সমূহ নিয়ে আলোচনা করব। এখানে আমরা দুইটা স্থান সমূহ পাবো, মানে স্থান সমূহ, দুইটা স্থান পাবো, স্থান সমূহ। কি কি স্থান পাবো ভাই? স্থান পাবো হচ্ছে প্রথম যে স্থান, যেটার মধ্যে মূল পুরা ঘটনাটা হয়, সেটা হচ্ছে পানাগড়। পানাগড় নামের একটা এলাকা আছে, পানাগড়ের একটু আগে আর কি, পানাগড়। এবং আরেকটা স্থান পাবো, সেই আরেকটা স্থানের নাম হচ্ছে তোমার মানকর। ওকে, মানকর। মানকর এবং পানাগড় নামের দুইটা স্থান পাবো আমরা। আচ্ছা, মানকর বানানটা দশিন্যর দিয়ে লিখতে হবে, মানকর। এই দুইটা স্থান আমরা পাবো। ঠিক আছে, এবার আসো আমি তোমাকে কাহিনী বলি। কাহিনীটা কি? মৃগাঙ্ক বাবু এবং তার যে ড্রাইভার আছে সুধীর, এই দুই ভদ্রলোক, অর্থাৎ এই দুইজন, কোন দুইজন? প্রথম দুইজন একটা অনুষ্ঠানে যায়। সেই অনুষ্ঠানটা হচ্ছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠান, হ্যাঁ, একটা ক্লাব, র্যান্ডম একটা ক্লাব, সেই ক্লাবের নাম এই গল্পে দেয়া নাই, সেই ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে যায়। আমি তোমার গল্পের ভিতরে কিন্তু নিয়ে যাচ্ছি, ঠিক আছে? সাংস্কৃতিক অনুষ্ঠানে যায়, সেই অনুষ্ঠানে এই যে মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় আছে, সে একটা মানপত্র নিতে চায়। মানপত্র কি? তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে, তাকে একটা সম্মাননা দেওয়া হবে, থাকে না যে অমুক ক্লাবে গেলে আপনি একটা সম্মাননা পাবেন, আপনি লাইফ টাইম মেম্বারশিপ পাবেন, ওরকম একটা মানপত্র নিতে যায়। মানপত্র নিতে যায়, মানপত্র নিতে কোথা থেকে কোথায় যায়? ও আচ্ছা, আরেকটা স্থানের নাম বলি, কলকাতা। কলকাতা মানপত্র নিতে সে কলকাতা থেকে পানাগড়ে যায়। কিন্তু কলকাতা থেকে পানাগড়ে যেতে সময় আর কি, তখন হচ্ছে তার কোনো ট্রেন পায় নাই সে, অর্থাৎ কোনো ট্রেনের টিকিট, হয়তো ট্রেনের টিকিট পায়নি বা অন্য কোনো একটা কারণে সে ট্রেনে উঠতে পারেনি। নো ট্রেন। ট্রেন না পাওয়ায় সে তার নিজের গাড়ি নিয়ে, সেখানে যাত্রা শুরু করে। যখন যাত্রা শুরু করলো তখন হচ্ছে তার যে গাড়ির তেলের ইন্ডিকেটর বলি আমরা, হ্যাঁ, পেট্রোল ইন্ডিকেটর, সেই তেলের যে ইন্ডিকেটরটা আছে সেই ইন্ডিকেটরটা নষ্ট আর কি। তেলের ইন্ডিকেটর নষ্ট। ওকে, তেলের ইন্ডিকেটরটা কি? যেই নির্দেশকের মাধ্যমে আমরা গাড়িতে কতটুকু তেল আছে সেটা দেখতে পারি। মনে করো এটা একটা ইন্ডিকেটর, এই পর্যন্ত যদি আমার ফিল থাকে, এই পর্যন্ত ফিল থাকে মানে আমার বেশি অর্ধেকের তেল আছে, গাড়ির বেশি অর্ধেক তেল আছে, এরকমভাবে আমরা বুঝতে পারি আর কি। এই ইন্ডিকেটরটা নষ্ট থাকায় সে সুধীরকে বলে, তুমি একটু দেখে শুনে চালাও, আমার গাড়ির ইন্ডিকেটরটা নষ্ট, যে কোনো সময় তেল শেষ হয়ে যেতে পারে। এবং তারা যাইতে যখন পানাগড় থেকে কলকাতায় রওনা করতেছিল, অর্থাৎ ফেরত আসার সময়টা, সেই সময়টা হচ্ছে, আমি তোমাকে এক্স্যাক্টলি বলে দিই, 3:30, অর্থাৎ 3:30টার দিকে তারা হচ্ছে গাড়িটা ধূপ করে বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? বন্ধ হয় কোথায়? বন্ধ হয় হচ্ছে পানাগড়ের একটু আগে, অর্থাৎ মানগড় নামের এলাকা আমরা পরিচয় পাবো তখন আর কি, ঠিক আছে? যখন ধূপ করে বন্ধ হয়ে যায় তখন আমাদের যে ড্রাইভার আছে সুধীর, সে বলে এখান থেকে মাইল তিনেক দূরে আমার একটা ফিউয়েল স্টেশন আছে। মাইল তিনেক দূরে কি আছে? ফিউয়েল স্টেশন, অর্থাৎ যেখান থেকে আমি তেল নিতে পারবো, এছাড়া আমার তেল নেওয়ার কোনো অপশন নেই। এখন মৃগাঙ্ক বাবু বলে, আচ্ছা ঠিক আছে, এছাড়া তো কোনো অপশন নাই, তুমি এত কেয়ারলেস হলে কিভাবে হবে সুধীর, যাও সুধীর তুমি তেল নিয়ে আসো, আমি এখানে দাঁড়াচ্ছি। মৃগাঙ্ক বাবু পানাগড়ের একটু আগে দাঁড়ায় যায় এবং সুধীর চলে যায় পানাগড় নামক একটা এলাকার মধ্যে তেল নিতে। সময়টা তখন মাঘ মাস, সময়ের বিবরণ আমরা পাবো, সময়টা তখন মাঘ মাস। এই মাঘ মাসের 3:30 বাজে তখন সেই মৃগাঙ্ক বাবু একা একা দাঁড়ায় থাকে এবং সুধীর বলে যায় তাকে যে আমার আসতে 2.5 ঘন্টার মতো লাগবে এবং আমরা হয়তো 8টার মধ্যে কলকাতা পৌঁছাইতে পারবো, অর্থাৎ 3:30 থেকে 8টার মধ্যে, মানে আরও কি বলে এটাকে 5 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে আমরা মোটামুটিভাবে কলকাতা পৌঁছাতে পারবো। তখন মৃগাঙ্ক বাবু একা দাঁড়ায় থাকে বা মৃগাঙ্ক শেখর একা দাঁড়ায় থাকতে থাকতে সে একটা গোয়েন্দা বই পড়া শুরু করে। আমরা আরেকটা স্লাইড নেই, সে তখন একটা গোয়েন্দা বই পড়া শুরু করে গাড়িতে বসে। তখন সে গাড়িতে বসে কি করে? গাড়িতে বসে বসে, তার তো বোরিং সময়, তার তো সময় কাটানো লাগবে, সে হচ্ছে গোয়েন্দা বই পড়া শুরু করে। গোয়েন্দা বই পড়া যখন সে শুরু করে, সেই গোয়েন্দা বই পড়তে তার মনে হয় যে না, বইয়ের মধ্যে আমি কনসেন্ট্রেশন দিতে পারতেছি না বা কোনো মনোযোগ নেই, অর্থাৎ বইয়ের মধ্যে তার মনোযোগ বসে না। বইয়ের মধ্যে যখন সে মনোযোগ বসে না, এই মৃগাঙ্ক বাবু ছিলেন একজন সাহিত্যিক এবং সাহিত্যিকের থাকার কারণেই মূলত তিনি ক্লাবে দাওয়াতমান, অর্থাৎ তার পেশা কি ছিল? তার পেশা ছিল সাহিত্য রচনা, পেশা হচ্ছে তিনি একজন সাহিত্যিক। এটা একটু লেখা হয়নি, একটু লিখে দিলাম, ঠিক আছে? তোমরা খাতার মধ্যে বা বইয়ের আশেপাশে এইভাবে একটু নোট করিও। যদি নোট ডাউন করে রাখতে পারো, দেখবে যে পরীক্ষার আগের রাতে তোমার পুরো গল্পটা পড়ার যখন সময় থাকবে না, তখন তুমি এই 1 পেজ বা হাফ পেজ দেখলে একটু ভিজুয়ালাইজ করতে পারবে যে কী আছে গল্পের ভিতরে। মেইন পয়েন্টগুলো আমি একটু নোট ডাউন করতেছি কিন্তু, ওকে? গোয়েন্দা বইয়ের মধ্যে সে যখন মনোযোগ দিতে পারে না, তখন সে হচ্ছে নিজে একটা গল্প লিখতে বসে, নিজে গল্প লেখা শুরু করে। কারণ তিনি তো সাহিত্যিক মানুষ, হ্যাঁ, সাহিত্যিক মানুষেরা কি যখন মনে করো চোখ বন্ধ করে থাকে, চোখ বন্ধ করে আসি, আচ্ছা কবিতার 2টা লাইন মনে পড়ছে, নোট বইটা বের করে সে 2টা লাইন লিখে নিল। এরকম একটা কাজ করতেছে কি আমাদের মৃগাঙ্ক বাবু, অর্থাৎ নিজে গল্প লেখা শুরু করলো। এই গল্প লেখার পিছনে আরেকটা কারণ আছে। ভারতী নামের একটা পত্রিকা,
একটা পত্রিকার নামও পাই আমরা, সেই ভারতী পত্রিকা তার কাছে গল্প চায় যে আপনি আমাকে গল্প দেন, আমি আপনার নামে গল্পটা ছাপাই। অর্থাৎ ফেমাস মানুষজন আরও ফেমাস হইতে চায় এবং ভারতী পত্রিকাও তাকে ব্যবহার করতে চায়, এবং ভারতী পত্রিকা নিজেও একটা ফেমাস পত্রিকা। তো সব মিলে সে নিজে গল্প লেখা শুরু করে, কিন্তু একটা পর্যায়ে সে গাড়ি থেকে বেরোয়, গাড়ি থেকে বেরোয় আশেপাশে তাকায়, আশেপাশে তাকায় সে বেশ কিছু বিবরণ মানে দেয়, এবং সেই বিবরণটা আমরা গল্পের মধ্যে দেখতে পাই যে কাছে দুইটা বাড়ি আছে, সেই আশেপাশের কাছে দুটি বাড়ি, সেই বাড়ির আশেপাশে না, বাড়ির আশেপাশে না, কাছেই দুটি বাড়ি, এবং দূরে হচ্ছে আরও একটি বাড়ি, দূরে হচ্ছে একটি বাড়ি, বাড়ি বলতে কুঁড়ে ঘরকে বুঝাচ্ছি কিন্তু আমরা, ঠিক আছে। দূরে হচ্ছে একটি বাড়ি এবং একটি তেঁতুল গাছ। গ্রামাঞ্চলে কিন্তু তেঁতুল গাছ ভূতের সাথে তুলনা করে, যে তেঁতুল গাছে ভূত থাকে, সেই অনুযায়ী তোমার তেঁতুল গাছটা দিয়ে দিছে আমাদের এই সত্যজিৎ রায়। ওকে, খুব চমৎকারভাবে একটা গল্প উপস্থাপন করছেন উনি। দূরের মধ্যে একটি বাড়ি আছে, একটি তেঁতুল গাছ আছে, মাঠ যেটা আছে সেই মাঠের পাশে তোমার একটা পুকুর আছে, সেই মাঠের পাশে পুকুর আছে, সেই মাঠের মধ্যে একটা কাকতাড়ুয়া দাঁড়ানো থাকে, সেই মাঠের মধ্যে কাকতাড়ুয়া দাঁড়ানো থাকে। সেই কাকতাড়ুয়ার বিবরণটাও এখানে সুন্দর মতো দেয়া আছে, একটি বাঁশের খুঁটির উপর সে মূলত দাঁড়িয়ে থাকে আর কি। এবং এই যে তোমার কাকতাড়ুয়ার মাথাটা আছে, সেই কাকতাড়ুয়ার মাথাটা হচ্ছে মাটির হাঁড়ি। কাকতাড়ুয়ার মাথাটা কি? মাটির হাঁড়ি। তোমরা একটু নিজেরাও কিন্তু নোট ডাউন করিও, ওকে। মাটির হাঁড়ির আবার একটা বিবরণ দেয়া আছে এই জায়গার মধ্যে। মাটির হাঁড়ির বিবরণটা হচ্ছে সেটার কালার বা রং হচ্ছে তোমার কালো, কিন্তু এই কালোর মধ্যে আবার যে মুখটা আছে, অর্থাৎ মনে করো এটা একটা মাটির হাঁড়ি, হ্যাঁ, এই মাটির হাঁড়ির মধ্যে যে মুখটা আমরা আঁকবো, সেই মুখটা আবার তোমার কি সাদা কালারে আঁকা, ওকে। তাহলে সেই মুখটা হচ্ছে তোমার, মুখের রং হচ্ছে কি? মুখের রং হচ্ছে সাদা, ওকে। এইভাবে হচ্ছে মোটামুটিভাবে আমরা, আচ্ছা মুখের রং সাদা লেখা যায়নি, মুখের যে রংটা আছে সেই মুখের রং হচ্ছে সাদা আর কি, ওকে। এইভাবে হচ্ছে মোটামুটিভাবে আমরা কাকতাড়ুয়ার বিবরণটা দেখতে পাই, ওকে। এইখানে আমি আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, এই যে পুকুরের ডিস্টেন্সটা আছে, সেই পুকুরের ডিস্টেন্সটা আবার উল্লেখ করা থাকে 40 থেকে 50 মিটার। আমি একটু কম্প্যাক্ট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এরপর আমরা বয়ে যাব, সমস্যা নেই, ওকে। 40 থেকে 50 মিটার একটা এলাকার মধ্যে পাশে পুকুর আছে, কাকতাড়ুয়া তোমার একটি বাঁশের খুঁটির মধ্যে থাকে, তার মাথা হচ্ছে মাটির হাঁড়ি, তার রংটা হচ্ছে কালো, এবং তার রঙের মধ্যে বা কালো হাঁড়ির মধ্যে যে রং দিয়ে তার মুখমণ্ডল আঁকা হয়, সেই মুখমণ্ডলের রং হচ্ছে সাদা, ওকে। এবার আসো, যখন সেই গোয়েন্দা বা গোয়েন্দা বই যে পড়তেছিল, যে আমাদের সাহিত্যিক বা কেন্দ্রীয় চরিত্র মৃগাঙ্ক বাবু, সে তখন আশেপাশে দেখে তারা পাশ দিয়ে অনেক গাড়ি পাস হয়ে যায়, কিন্তু তার জন্য কেউ দাঁড়ায় না। সে সেখানে একটা উক্তি করে যে বাঙালি হয়তো স্বার্থপর, আমিও হয়তো স্বার্থপর, কারণ আমি নিজেও তো বাঙালি। যতই আমি লেখাপড়া করে শিক্ষিত হই না কেন, যতই আমি সাহিত্যিক হই না কেন, যতই আমি ফেমাস হই না কেন, আমার রুট তো বাঙালি। আমিও হয়তো কারো না কারোর জন্য এরকম দাঁড়াইনি, কিন্তু আমি এই জায়গায় আসি, তাই আমি ফিল করতে পারতেছি আমার জন্য কেউ দাঁড়াচ্ছে না। এরকম বিবরণ দিতে 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 সন্ধ্যা হয়ে যায় এবং সূর্য ডুবতে, এবার আমরা একটু হরর ফিল্মের দিকে চলে যাই, ঠিক আছে। সন্ধ্যা হয়ে যায় এবং সূর্য ডুবতে আমার আর 5 মিনিট বাকি থাকে, 5 মিনিট বাকি থাকে। এবং সূর্য ডুবতে যখন 5 মিনিট বাকি থাকে, তখন সেই সময়ে মৃগাঙ্ক বাবু কাকতাড়ুয়ার দিকে একটু ভালোভাবে তাকায়, তার কাকতাড়ুয়ার দিকে চোখ যায়। কাকতাড়ুয়ার যে শার্ট পাওয়া যায়, এই কাকতাড়ুয়ার যে শার্টের রং পাওয়া যায়, সেই শার্টটা হচ্ছে একটা, কাকতাড়ুয়ার যে শার্ট পাওয়া যায় সেই শার্ট হচ্ছে চেক শার্ট। আমরা বলি না চেক শার্ট। এখন ভাই তুমি অনেকে জিজ্ঞাসা করতে পারো, ভাই চেক শার্ট কি? চেক শার্ট হচ্ছে চিপ চিপ শার্ট, যেটা হচ্ছে মনে করি যে এরকম চেক 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 শার্ট থাকে না কিছু, সেটা হচ্ছে চেক শার্ট বলি আমরা, ওকে। সূর্য ডুবতে যখন আর 5 মিনিট বাকি, সেই সময় তোমার সূর্য এক পর্যায়ে ডুবে যায়, কিন্তু তখনও হচ্ছে আমাদের যে ড্রাইভার থাকে, সেই ড্রাইভার সুধীরের ফেরত আসতে হচ্ছে আরও 1 ঘন্টার মতো বাকি। এরকম একটা পর্যায়ে তোমার আমাদের যে মৃগাঙ্ক বাবু আছে, সে কাকতাড়ুয়ার দিকে ভালোভাবে তাকায়, এবার দেখে যে কাকতাড়ুয়াটা তার দিকে আসতেছে, তার দিকে আসতেছে, তার দিকে আসতেছে। এরকম করতে করতে আমাদের মৃগাঙ্ক বাবু তো চিন্তিত হয়ে যায়, কিরে কাকতাড়ুয়া কীভাবে নড়াচড়া করতেছে, এটা তো একটা বাঁশের খুঁটি, তার মানে কি এখানে নিশ্চয়ই ভৌতিক কিছু হচ্ছে। এবং আমি পড়ছিলাম যে তেঁতুল গাছ ভূত থাকে, এর মধ্যে আবার সূর্য ডুবে গেছে, আসলে একটা ভৌতিক অনুভূতি দিচ্ছে। মৃগাঙ্ক শেখর বাবু বা মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় বা মৃগাঙ্ক বাবু তখন খুব ভীত হয়ে যায়, এবং একটা পর্যায়ে সেই কাকতাড়ুয়াটা সামনে আসে, তাকে বলে, অর্থাৎ 10 মিটার দূরে, অর্থাৎ 10 মিটার বলতে
বলতে কি 1 মিটার সমান সমান মনে করো 12 ইঞ্চি, মনে করো না 1 মিটার সমান সমান 12 ইঞ্চি, অর্থাৎ তোমার একটা বড় স্কেল যেগুলো থাকে, যেগুলোতে তোমরা পরীক্ষার হলে মার্জিন টানো। তো এখন কথা হচ্ছে যে তখন 10 মিটার দূরে থাকতে মৃগাঙ্ক বাবুকে তখন সেই কাকতাড়ুয়া সে কিন্তু দেখতেছে যে আরে কি হচ্ছে এখানে, কি হচ্ছে, সেই কাকতাড়ুয়া তাকে বাবু বলে সম্বোধন করে। আরে বাবু নাকি, হ্যাঁ বাবু নাকি, বাবু নাকি বা বাবু যে, হ্যাঁ অর্থাৎ বাবু বলে মানে কি সাহেব বাবু, বা হচ্ছে তোমার কি যারা চাকর থাকে, চাকর গোছের সম্প্রদায়, তোমার যারা মালিক থাকে সেই মালিককে এককালের মধ্যে বাবু, মহাজন বা হচ্ছে তোমার মালিক এরকমভাবে সম্বোধন করতো। এবং সে ভালোভাবে চোখ মুছে ভালোভাবে তাকায়, এই যে কাকতাড়ুয়াটা আছে এতক্ষণ ধরে সে যাকে দেখতেছিল সেই লোকটা তাকে বাবু বলে ডাকছে, সেই বাবু বলে ডাকা লোকটা হচ্ছে আর কেউ না, সেই লোকটা হচ্ছে অভিরাম, যে হচ্ছে তাদের বাসায়, কাদের বাসায়, এই মৃগাঙ্ক বাবুর বাসায় বা মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায়ের বাসায় মোটামুটি 20 বছর চাকরি করে। তাকে 20 বছরের চাকর, 20 বছরের চাকর ছিল তিনি। কিন্তু কোনো একটা কারণে তাকে ফায়ার করে দেওয়া হয় বা চাকরি থেকে বের করে দেওয়া হয়। চাকরি থেকে বের করে দেওয়ার ইংরেজি কি, ফায়ার করা আর কি। এই ফায়ার মানে ওই আগুন না, এই ফায়ার মানে হচ্ছে গুলি করাও না, এই ফায়ার মানে হচ্ছে চাকরি থেকে বের করে দেওয়া। মানে এটা শব্দটা আসছে হচ্ছে ওই যে বন্দুক থেকে যেমন গুলি বেরিয়ে গেলে বলে না ফায়ার হিম শুট হিম, ওই ফায়ার থেকে আসছে হচ্ছে তোমার চাকরদেরকে বা হচ্ছে তোমার কর্মচারীদেরকে বের করে দেওয়ার মানে বলা হচ্ছে ইংরেজি কি, ফায়ার করা। এই ফায়ার করে দেওয়া হয় তাকে একটা অভিযোগে, সে হচ্ছে মৃগাঙ্ক বাবুর বিয়েতে যে সোনার ঘড়ি ছিল বা সোনার ঘড়ি পায়, এককালে তো যৌতুক নেওয়া মানে অনেক প্রচলন ছিল, এখন অবশ্যই সেটা কমে গেছে, তাও কিছু পরিমাণে আছে। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমার ছেলে স্টুডেন্টরা আছো তারা কখনোই কোনো অবস্থাতে ভবিষ্যতে যখন বিয়ে করবে কোনো অবস্থাতেই যৌতুক নেবে না, এটা ঠিক না, ঠিক আছে। আচ্ছা আসো, সে যখন তাকে ফায়ার করা হয় তাকে অভিযোগ দেওয়া হয়, অভিযোগটা কি ছিল, অভিযোগ ছিল সে একটা সোনার ঘড়ি চুরি করে, যেটা সে মৃগাঙ্ক বাবু যৌতুক হিসেবে তার বিয়েতে পায়। হ্যাঁ সোনার ঘড়ি চুরি করার একটা অভিযোগ ছিল। এবং মৃগাঙ্ক বাবুর যে বাবা ছিলেন, মৃগাঙ্ক বাবুর যে বাবা ছিলেন, অর্থাৎ আমরা যে ওই যে বলছি না 1-2 লাইনের জন্য আরেকটা চরিত্র পাই, সেই বাবা তাকে ফায়ার করেন কাকে, এই অভিরামকে, যে ছিলেন 20 বছরের সেই বাসার চাকর। এখন ফায়ার করার কারণে এই অভিরাম সবসময় সেটা অস্বীকার করে আসতেছিল। অভিরাম কি এই চুরি যে করছে সে, সেই চুরিটাকে সে অস্বীকার করে আসতেছিল, অর্থাৎ অভিরাম সেই চুরিকে অস্বীকার করত, যে আমি চুরি করি নাই। চোর কি কখনো চুরি স্বীকার করে বলো, চুরি স্বীকার তো করে না, তাই না? তো সেই হিসেবে তোমার অস্বীকার করে আসতেছিল। এবার আসো, তখন হচ্ছে তোমার মৃগাঙ্ক বাবু যে অভিরাম আছে সে কিন্তু মাঠের মধ্যে কাকতাড়ুয়া তার সামনে এবার হাজির। সে তখন বলতেছে, বাবু আমি তো চুরি করিনি, আপনাদের বাসা থেকে বের হওয়ার পর 20 বছর চাকরি করার পর আমি আর কোনো চাকরি করিনি, আমি আপনাদের উপর লয়াল ছিলাম, কিন্তু আপনারা আমার উপর মিথ্যে অভিযোগ এনে আমাকে বের করে দিয়েছেন। তখন মৃগাঙ্ক বাবু চিন্তা করতেছিল এই ভূত কি তাইলে আমার উপর ঝাল মিটাইতে আসছে, তাহলে কি এই ভূত আমাকে মেরে ফেলবে। মৃগাঙ্ক বাবু ভয় পেয়ে যায়। হ্যাঁ অর্থাৎ একটা হরর ফিল্ম কিন্তু এখানে চলতেছে, অর্থাৎ সত্যজিৎ রায় কিন্তু খুব সুন্দরভাবে নিপুণভাবে এই বিষয়টা উপস্থাপন করছেন। এবং যখন 20 বছর চাকর তোমার কি বলে চাকরি থেকে বের হয়ে যায়, তখন তার একটা দুরারোগ্য ব্যাধি হয় বা হচ্ছে সে তখন মারা যায় 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 এরকম একটা অবস্থা। তখন এই যে মৃগাঙ্ক বাবু আছে সে চিন্তা করে, আরে এই যে অভিরাম ছিল যে গৃহকর্মী বা আমার চাকর ছিল, সে তো মানকর, মানকর নামের একটা এলাকা আছে, সেই মানকরের পাশের গ্রামে থাকতো। এবার আসে হচ্ছে তোমার এই অভিরামের আমার ঠিকানা আর কি, অভিরামের ঠিকানা কি, মানকরের পাশের গ্রামে থাকতো। ও বাই দা ওয়ে, মৃগাঙ্ক বাবুর বাবা যখন এই লোকটাকে ফায়ার করে, তখন সে ফায়ার করার আগে ওঝা ডেকে আনে। ওঝা ডেকে আনে কেন, ওঝা ডেকে আনে যে ওঝা ঈশা প্রমাণ করুক তার তন্ত্রমন্ত্র দিয়ে যে এই লোকটা আসলেই চুরি করছে। তখন হচ্ছে সেই ওঝা কি করে, চাল ছুঁড়ে মারে। আমরা বলি না যে এই ডিম এই চাল যার দিকে যাবে সেই চুরি করেছে, ওঝা ঈশা এরকম একটা ভুং ভাং ভাওতাবাজি করছে। সেই ওঝা ঈশা সে তখন একটা কনটেক্সট বুঝতে পারছে যে আচ্ছা একে সন্দেহ করা হচ্ছে, ফাঁসায় দিয়ে কি। সেই ওঝা ঈশা কোনো কিছু না জেনেই সেই চাল ছুঁড়ে মারে, চাল ছুঁড়ে মেরে প্রমাণ করে, চাল ছুঁড়ে প্রমাণ করে যে না আপনাদের এই যে গৃহকর্মী আছে বা অভিরাম আছে সেই অভিরামই চুরি করছে। তখন মৃগাঙ্ক বাবুর বাবা তাকে বের করে দেয়। এবং এত বছর পর মৃগাঙ্ক বাবুর সাথে এই অভিরামের দেখা হয়, তাও আবার ভূত বেশে। এই বিষয়টা না মৃগাঙ্ক বাবু কোনোভাবে মানে নিতে পারতেছিল না। অর্থাৎ তুমি কি বলতে পারো ভাই তাইলে এই এই সত্যজিৎ রায়কে আসলে একটা ভৌতিক মুভি লিখছে নাকি, না কি লিখছে ভাই আপনি, মানে আমার তো সব
ভয় ভয় লাগতেছে, তাই না? এবার আসো আসল টুইস্টে। তখন অভিরাম বলে যে বাবু, আপনি যদি আপনার সোনার ঘড়িটা খুঁজে পেতে চান তাহলে হচ্ছে আপনি আপনার আলমারি যে আছে না, আপনি আপনার আলমারি, সেই আলমারির পেছনে নিচে একটু খুঁজে দেখবেন। আলমারির পেছনে নিচে একটু খুঁজে দেখলে আপনি আপনার সোনার ঘড়িটা পেয়ে যাবেন। হয়তো আপনাদের যে নতুন চাকর আছে সে ঠিকমতো ঝাড়ু দেয় নাই, এবং আমি এতদিন ভূত বেশে ঘুরে বেড়াইছি শুধুমাত্র আপনাকে এই কথাটা বলবো। এবং আমি এই মাঠের মধ্যে এতদিন কাকতাড়ো হিসেবে দাঁড়াইছিলাম, আমি জানতাম কোনো না কোনো একদিন আপনার সাথে দেখা হবে। এবং সেই সময় কি একটা চরম ভৌতিক মুহূর্ত। এবং এবার আসল টুইস্টটা বলি। এবার আসল টুইস্ট হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় চরিত্র ছিল, আমরা কিন্তু এখনো বইয়ে যাইনি, ঠিক আছে? কেন্দ্রীয় চরিত্রকে মৃগাঙ্ক বাবু, যে হচ্ছে সে এত সব ভৌতিক কাহিনী অনুভব করতেছিল, সেই মৃগাঙ্ক বাবু তখন ঘুম থেকে উঠলো। মানে কি ভাই? মানে হচ্ছে এতক্ষণ ধরে অভিরামের সাথে তার যা কনভারসেশন হলো, সে যে 20 বছরের চাকর ছিল, ওঝা দিয়ে চাল ছুঁড়ে মারছে, আপনি আলমারির পেছনে নিচে খুঁজবেন, হ্যাঁ, আমার দায় মুক্তি হইলো আপনাকে বইলে, এতদিন আপনাকে সাথে দেখা করার জন্য আমি কাকতাড়ুয়া বেশি ছিলাম, এতক্ষণ যা দেখছে সেটা ছিল এই মৃগাঙ্ক বাবুর স্বপ্ন, তাহলে ঘুমের মধ্যে স্বপ্ন। কিন্তু একটা পর্যায়ে তোমার যখন মৃগাঙ্ক বাবু এবার কলকাতায় যায়, কলকাতায় যাওয়ার পর সে আসলেই আলমারির পিছনে খোঁজে, এবং আলমারির পিছনে খোঁজার পর সে তার সোনার ঘড়ি পায় খুঁজে। সেই ঘড়িটা আলমারির পিছনে 3 বছর যাবৎ ছিল, অর্থাৎ 3 বছর হইল এই অভিরামকে সেই বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। 3 বছর পর সে তার সোনার ঘড়ি, যেটা সে বিয়েতে যৌতুক হিসেবে পাইছিল, সেটা ফেরত পায় শুধুমাত্র এই এক স্বপ্নের কারণে। এবং তখন মৃগাঙ্ক বাবু চিন্তা করে যে না, এই ওঝাশালা যে ছিল, সে ওঝাশালা যে ছিল, এই ওঝা হচ্ছে বাটপার ছিল, সে বাটপারি করে এই আমাদের যে অভিরাম ছিল সেই অভিরামকে ফায়ার করাইছে। এবং আজকে থেকে এই মৃগাঙ্ক বাবু সেই ওঝাকে বিশ্বাস করা বন্ধ করে দিল। এখানে শিক্ষাটা কোথায়? এই গল্পের ভাই কেন পড়বো, তোমার প্রশ্ন জাগে না? এখানে শিক্ষাটা হচ্ছে যে কুসংস্কার বলে যে বিষয়টা থাকে, সেই কুসংস্কারের বিষয়টা তোমার এখানে নিভিয়ে দেওয়া হয়। ওকে, কুসংস্কার বলে কোনো যে বিষয় থাকে না, যে ওঝাকে তোমরা কেন বিশ্বাস করবা না, কবিরাজকে কেন বিশ্বাস করবা না, সেই কথাটা সত্যজিৎ রায় তার চমৎকার একটা গল্পের মাধ্যমে, কাকতাড়ুয়া গল্পের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছেন। ওকে, এবার আসো আমরা মূল গল্পে যাই। আমাদের মোটামুটিভাবে নিজেকে জানা বা নিজেদের আলোচনা সেই পাঠটুকু শেষ। আমরা কি বলছিলাম? 2 নম্বরে মূল পাঠে চলে যাব। আসো দেখি মূল পাঠে যাই। মূল পাঠের মধ্যে এই মৃগাঙ্ক বাবু দাঁড়ায় আছে। মৃগাঙ্ক বাবুর এই যে পাশে হচ্ছে তোমার কাছে হচ্ছে বাড়িঘর ছিল, তারপর গাছপালা ছিল, মাঠের মধ্যে কাকতাড়ুয়া ছিল, সে বাঁশের খুঁটির মধ্যে ছিল, উপরের হাড়িটা হচ্ছে তোমার কালো হাড়ি ছিল মাথাটা হিসেবে। তো এই পুরো বিবরণটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। এবার আসো আমরা গল্পে যাই, গল্পটা একটু নিজেদের মতো করে রিডিং করি, বাট যা জানার এতক্ষণে আমরা জেনে গেছি, এবং ততটুকু যদি তুমি একটু নোট ডাউন করে থাকো, আমার বিশ্বাস পরীক্ষার হলে আর কেউ খারাপ করবে না। মৃগাঙ্ক বাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে। পানাগড় কি? পানাগড় হচ্ছে আরেকটা এলাকার নাম, যে পানাগড়ের সামনে এসে তার গাড়ির পেট্রোল ফুরিয়ে যায়, কারণ পেট্রোলের যে ইন্ডিকেটর ছিল সেই ইন্ডিকেটর ছিল নষ্ট। গাড়ির পেট্রোল পারি লিখছে এখানে, এটা হচ্ছে গাড়ি হবে আর কি। গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল, পেট্রোলের ইন্ডিকেটরটা কিছুকাল থেকেই গোলমাল করছে, সে কথা আজও বেরোবোর মুখে ড্রাইভার সুধীরকে বলেছেন, কিন্তু সুধীর গা করেনি। ইন্ডিকেটর কি? ইন্ডিকেটর হচ্ছে তোমার যেটা দিয়ে পেট্রোল আছে কতটুকু সেটা একটু বোঝা যায় আর কি, পেট্রোলের দাগ আর কি, কয় দাগ পেট্রোল আছে। যাদের বাইক আছে বাসায় বা হচ্ছে তোমার বাবার কাছে গেলে গাড়ি বাইক সেখানে দেখতে পারবা। ভাই আমার তো কিছুই নাই, তাহলে এক কাজ করতে পারো, বাস যেখানে চলে না সেই বাসওয়ালাকে জিজ্ঞাসা করলে সে তোমাকে ইন্ডিকেটরটা দেখায় দিবে। ওকে, কিউরিওসিটি রাইখো না, সব মিটায় ফেলবা। আসলে কাটা যা বলছিল তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে, অর্থাৎ ইন্ডিকেটর যেহেতু নষ্ট তাই কাটাতে যা ছিল তার চেয়ে কম পেট্রোল ছিল। এখন কি হবে জিজ্ঞাসা করলেন মৃগাঙ্ক বাবু। এইবার হচ্ছে আমার অরিজিনাল চরিত্রটা পাই। অরিজিনাল চরিত্র কি আমরা প্রথমেই পাইছিলাম, অর্থাৎ কেন্দ্রীয় চরিত্র। আমি পানাগড় চলে যাচ্ছি, বলল সুধীর, সেখান থেকে তেল নিয়ে আসবো। তাহলে এই পানাগড় এলাকার মধ্যে তেল আনবে, মানে এই পানাগড়ের মধ্যে আমার ফুয়েল স্টেশন আছে, অর্থাৎ যেখানে আমি পেট্রোল পাম্প বলি আর কি যেটাকে, সেই ফুয়েল স্টেশন থেকে এই পানাগড়ে কি বলে সুধীর লোকটা, যে হচ্ছে ড্রাইভার গোছের লোক, সেই ড্রাইভার তোমার তেল নিয়ে আসবে। মাইল 3 হবে, অর্থাৎ পেট্রোল স্টেশনের ডিস্টেন্স কত? সেই পেট্রোল স্টেশনের ডিস্টেন্স হচ্ছে মাইল 3, সেটা কিন্তু আমরা পরে আসছিলাম, ঠিক আছে? তার মানে তো 2-2.5 ঘন্টা,
শুধু তোমার দোষেই এটা হলো, এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছো? মৃগাঙ্ক বাবু ঠান্ডা মেজাজের মানুষ, কিন্তু 2.5 ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছিল। অর্থাৎ 2.5 ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে, যেটা সে এতক্ষণ বসেছিল। আমরা কিন্তু সবই জানি, এতক্ষণ আমি তোমাকে নিজের মতো করে জানানোর চেষ্টা করছিলাম, জানি না কতটুকু বুঝাইতে পারছি, বাট চেষ্টা করছিলাম আর কি। তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। 8টার মধ্যে কলকাতা ফিরতে পারবো তো? অর্থাৎ তার একটা ডেডলাইন ছিল, সেই ডেডলাইন হচ্ছে 8টা। অর্থাৎ এই টাইমের মধ্যে কলকাতা ফিরতে পারলে মোটামুটি সেফ। এবং গ্রামেগঞ্জে আগে, এখনও তো গ্রামেগঞ্জে 10টা হইলে তোমার পুরো একদম শাটডাউন, দোকানপাটি সব অফ, রাস্তাঘাট পুরো নীরব হয়ে যায়। এবং আগে সেই সময়টা ছিল 8টা। ওকে, তাহলে কলকাতা ফেরার ডেডলাইন কত? কলকাতা ফেরার ডেডলাইন হচ্ছে রাত 8টা। কিন্তু এখন 3:30 বাজে। এখন 3:30 বাজে, সেটা কিন্তু আমি তোমাকে দেখায় আসছিলাম, বলে আসছিলাম যখন আমরা নিজেদের মতো করে আলোচনা করছি। এরপর এই নাও টাকা। কিসের টাকা দিল? সুধীরকে মৃগাঙ্কবাবু টাকা দিল হচ্ছে ফুয়েল কেনার টাকা বা তেল কেনার টাকা। তেল কেনার টাকা, ওকে। আর ভবিষ্যতে এমন ভুলটি করো না কখনো, লং জার্নিতে সব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয়। রিক্ষে লিখছে, রিস্ক হবে এটা, ওকে। রিস্ক দন্তস্বয় ক, ওকে। সুধীর টাকা নিয়ে চলে গেল পানাগড় অভিমুখে, অর্থাৎ সে টাকা নিয়ে ফুয়েল স্টেশনে চলে গেল, যে যাতে তেল কিনে নিয়ে চলে আসতে পারে। 2.5 ঘন্টা সে হচ্ছে 3 মাইল যাবে, 3 মাইল আসবে, হেঁটে হেঁটে যাবে। এবং সে হচ্ছে গাড়ি রেখে গেছে মৃগাঙ্ক বাবুর বিশ্রামের জন্য। কোথায়? রাস্তার ধারেই। সুধীর টাকা নিয়ে চলে গেল। মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক। এবার তার পুরো বিবরণটা আমরা পাচ্ছি। মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক, অর্থাৎ তার বিবরণ কি আমরা এখন পাওয়া শুরু করতেছি, তাই না? তার বিবরণ এখন আমরা পাওয়া শুরু করতেছি। মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় জনপ্রিয় সাহিত্যিক। দুর্গাপুরে একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে, আচ্ছা, এই দুর্গাপুরে একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়ার জন্য, বা হচ্ছে কোনো একটা সার্টিফিকেট দেওয়ার জন্য। এখন এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আছে সেটা কোথায়, আমরা কিন্তু লিখে আসছিলাম তার ক্লাব ছিল, সেই ক্লাবটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে মানপত্র দিবে। আমরা একটা জিনিস লিখি নাই, সেটা হচ্ছে দুর্গাপুরে, সেটা আমি বলতে ভুলে গেছিলাম, সরি ফর দ্যাট। দুর্গাপুর আমি একটু লিখে দিলাম এখন, ওকে। এরপরে আসো, এরপরে হচ্ছে আমরা কোথায় ছিলাম? ট্রেনে রিজার্ভেশন পাওয়া যায়নি, অর্থাৎ সে ট্রেনের টিকিট কাটতে পারেনি, তাই মোটরে যাত্রা, মানে হচ্ছে তার নিজের গাড়িতে যাত্রা, ওকে। অর্থাৎ ট্রেনে পাইলে সে কনভিনিয়েন্টলি ট্রেনে হয়তো একটা টিকিট নিয়ে, কেবিন নিয়ে সে চলে যেত, যেহেতু বিখ্যাত মানুষ, সাহিত্যিক মানুষ। সকালে চা খেয়ে বেরিয়েছিলেন, আর ফেরার পথে এই দুর্যোগ, অর্থাৎ মাঝে যে তার খাওয়া দাওয়া হয়নি, এবং হইল সেই সাংস্কৃতিক ক্লাবের সামান্য নাস্তা, এবং সেই কারণে যে সে ক্লান্ত, শুধুমাত্র চা খেয়ে বেরিয়েছিল সকালে, সেই ক্লান্ত বুঝাইতে এই লাইনটা ব্যবহার করা হয়েছে। মৃগাঙ্ক বাবু কুসংস্কারে বিশ্বাস করেন না। পাজিতে যত দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতো কুসংস্কার। পাজি কি জিনিস ভাই? পাজি হচ্ছে হিন্দু শাস্ত্র মতে শুভক্ষণ, যেটাকে আমরা বলি। হ্যাঁ, দেখবো যে হিন্দু শাস্ত্র মতে হিন্দুরা শুভ লগ্ন বলে একটা বিষয় আছে, পাজি মানে হচ্ছে শুভ লগ্ন। হ্যাঁ, লগ্ন বলে একটা বিষয় আছে হিন্দু শাস্ত্র মতে, সেই লগ্নটা হচ্ছে তোমার পাঁজি। অর্থাৎ সেখানের মধ্যে দিনক্ষণ দেখে যে আজকে এই দিনে বেরোনো উচিত, এই দিনে বেরোনো উচিত না, এরকম তোমার একটা দিনকাল থাকে, যেটাকে আমরা বলি তোমার রাশি দেখা অনেকে বলে আর কি, ওকে। সেই বিষয়টা হচ্ছে হিন্দু ধর্ম মতে পাঁজি বলা হয়। কিন্তু আজ পাঁজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না, কেননা সে মনে করতেছে আচ্ছা পাঁজিতে তো আমি মানিই না, কিন্তু আজকে যদি আমাকে পাঁজি বলে যে না, আজকে হচ্ছে যাত্রাটা আপনার ঠিক না, আজকে আপনার যাত্রা করা উচিত হবে না, তখন সে অবাক হবে না। কিন্তু যদি যাত্রা করা ঠিক নাও বলা হইতো পাজিতে, তাও আমি বেরোইতাম। অর্থাৎ সে যে কুসংস্কারে বিশ্বাস করে না, সেটাতে সে ডাবল ডাউন করতেছে। অর্থাৎ সে জোরে, মানে অনেক সজোরে বলতেছে না, কুসংস্কারে বিশ্বাস আমি করি না। আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙ্গে তিনি চারদিকটা ঘুরে নিলেন। ভাই আর ভাঙ্গা কি? এই যে এরকম ভাবে আমরা একটু করি না, সেই এটা হচ্ছে তোমার আর ভাঙ্গা, ওকে। অর্থাৎ কোমরটা একটু সোজা করে নেয়। এরপর মাঘ মাস, ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে। ক্ষেত মানে হচ্ছে মাঠ আর কি, অর্থাৎ ধানের মাঠ। আর মাঠ হচ্ছে বা ধানের মাঠ আর কি, যেটাকে বলি সেটাকে আমরা ক্ষেত বলি। মাঘ মাস সময়টা কি ছিল? সময়টা ছিল মাঘ মাস, সেটা আমি তোমাদেরকে বলে আসছিলাম। চারদিক ধুলো করছে মাঠ, বেশ দূরে একটি মাত্র কুঁড়ে ঘর এবং একটি মাত্র তেঁতুল গাছ পাশে দাঁড়িয়ে আছে। অর্থাৎ তেঁতুল গাছের বিবরণ কিন্তু আমরা দিয়ে আসছিলাম যে দূরে কি আছে, তাহলে কাছে কি আছে? কাছে হচ্ছে একটা বসত বাড়ি আছে। কোথায়? এই যে দেখো, পশ্চিম ও বিশেষ পার্থক্য নেই, তারও দূরে রয়েছে এক সারি তাল গাছ, আর সবকিছু পিছনে জমাট বাঁধা বন। এই হলো রাস্তার একদিক, অর্থাৎ পূবের দিকের দৃশ্য। পশ্চিম ও বিশেষ পার্থক্য নেই, রাস্তা থেকে 40-50 হাত দূরে একটা পুকুর আছে। তাহলে 40-50 হাত বা
40-50 মিটার দূরে একটা পুকুর আমরা দেখতে পাই। তাতে জল বিশেষ নেই, গাছপালা যা আছে তাও দু একটা বাবলা ছাড়া সবই দূরে। এদিকে বাবলা মানে হচ্ছে তোমার লতা পাতা ছাড়া আর কি। এদিকে দুটো কুঁড়ো ঘর আছে, অর্থাৎ কাছে তার দুটো কুঁড়ে ঘর আছে, কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই। আকাশে উত্তরে মেঘ দেখা যায়, অর্থাৎ উত্তর দিকে একটা বাতাস বইছে সেটা বলা যাচ্ছে। এদিকে রোদ, মাঠের মধ্যে দাঁড়িয়ে একটা কাকতাড়ুয়া, অর্থাৎ মাঠের দিকে একটা দাঁড়িয়ে কে কাকতাড়ুয়া। এবং এর পরের যে স্লাইডে যাবো আমরা, সেই পরের স্লাইডে আমরা কাকতাড়ুয়ার বিবরণ পাবো, যেটা আমরা এতক্ষণ বলে আসছি তোমাদেরকে। আসো, শীতকাল হলেও রোদের তেজ আসে বেশ, তাই মৃগাঙ্ক বাবু গাড়িতে ফিরে এলেন। অর্থাৎ সে গাড়ি থেকে নামছিল, গাড়ি থেকে নাইমা দেখছে আর ভাঙলো, কোমরটা সোজা করে সে আশেপাশে তাকাইলো। শীতকাল, কিন্তু গায়ে রোদ পড়তেছে, যেহেতু সময়টা কি মাঘ মাস এবং সময়টা হচ্ছে দিনের মধ্যে 3:30 বাজে কেবল। সেজন্য সে গাড়িতে ফেরত আসলো। গাড়িতে ফেরত এসে সে নিজের মতো করে গোয়েন্দা বই পড়া শুরু করলো, কিন্তু গোয়েন্দা বই পড়তে পড়তে তার বোরিং লাগতেছিল, বা সেখানে সে কনসেন্ট্রেশন বা মনোযোগ দিতে পারতেছিল না। এই কারণে সে নিজে গল্প লেখা শুরু করলো, কারণ ভারতী পত্রিকা নামে একটা পত্রিকা তার কাছে লেখা চাইছে। এই কথাটা হচ্ছে আমরা এখানে দেখতে পারি। আসল শীতকাল হলো, রোদের তেজ আসে বেশ, তাই মৃগাঙ্ক বাবু গাড়িতে ফিরে এলেন। তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে থাকলেন। গোয়েন্দা কাহিনীর কথা কেন বারবার এই মৃগাঙ্ক বাবু বা সত্যজিৎ রায় লিখছিলেন, কারণ হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা একটা বিখ্যাত বই হচ্ছে ফেলুদা। আমরা যখন কবি পরিচিতি পড়বো বা লেখক পরিচিতি পড়বো তখন পাবো। এবং আমি মনে করি বাংলাদেশের এই বয়সে, অর্থাৎ ক্লাস 8, 9, 10 এই বয়সে ফেলুদা যদি তুমি না পড়ে থাকো, তোমার অবশ্যই 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 পড়া উচিত। বা তুমি ফেসবুকে নানান পেজ পাবা, বইনগর টাইপের পেজ, সেই বইনগরের মধ্যে তুমি গেলে মনে করো সেসব বই খুব কম দামে অর্ডার করতে পারবা। ওকে, বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু পেইড প্রমোশন না, জাস্ট আমি নিজে অর্ডার করি, তাই তোমাকে বললাম যে কোথা থেকে কম দামে অর্ডার করতে পারো। এর মধ্যে দুটো অ্যাম্বাসেডর মানে হচ্ছে দুইটা গাড়ি আর কি, প্রাইভেট কার। একটা লরি গেছে, লরি মানে হচ্ছে বড় ট্রাক যেগুলোকে আমরা বলি, তার পাশ দিয়ে। তার মধ্যে একটা কলকাতার দিকে, অর্থাৎ 2-3টা রাস্তা আছে, কিন্তু এর মধ্যে একটা কলকাতার দিকে গাড়ি গেছে, অর্থাৎ 3টা গাড়ি পাস হয়েছে এখনো পর্যন্ত। তার অবস্থা জিজ্ঞাসা করার জন্য থামিনি। এই যে সে এখন চিন্তা করা শুরু করলো, আমার অবস্থা জিজ্ঞাসা করার জন্য থামিনি। হ্যাঁ, তারা কত স্বার্থপর, বাঙালি কত স্বার্থপর জাতি, নিজের একটুখানি অসুবিধা করে আরেকজনের উপকার তারা করতে পারে না। অবশ্য আমি হইলে তো সেম করতাম, আমি করছি কিনা আমি মনে করতে পারতেছি না। অর্থাৎ সে নিজের ভাবনায় ডুবে গেছে এখন। কারণ যাই হোক, আমার ভিতরেও তো একটা স্বার্থপরতা আছে, কারণ আমার শিকড়ও তো এই বাঙালিপনা। এরপর মৃগাঙ্ক বাবু মনে মনে বললেন, বাঙালিরা এ ব্যাপারে বড়ই স্বার্থপর হয়। এই যে একটু আগে যেটা আমি বললাম, যে বাঙালিরা এ ব্যাপারে বড়ই স্বার্থপর হয়। কেন? নিজের অসুবিধা করে পরের উপকার করাটা তাদের কুষ্ঠিতে লেখে না। অর্থাৎ নিজের অসুবিধা কি ভাই? নিজের অসুবিধা হচ্ছে আমি যদি গাড়িটা থামিয়ে আরেকজনের সম্পর্কে জিজ্ঞাসা করি আরেকজনের তেল লাগবে কি নাকি লাগবে না, তাহলে হচ্ছে আমার হয়তো অসুবিধা হয়ে যাবে, আমার 5 মিনিট লস হবে, কিংবা আমার গাড়ির তেল থেকে তাকে যদি আমি তেল দিতে যাই আমার গাড়িতে শর্ট পড়বে। অর্থাৎ নিজের অসুবিধা করে আরেকজনের যে উপকার করাটা সেটা তাদের কুষ্ঠিতে লেখে না। তিনি নিজেও কি এদের মতোই ব্যবহার করতেন? হয়তো তাই, কারণ তিনি নিজেও তো বাঙালি। অর্থাৎ তার নিজের যে বাঙালি সত্তাটা আছে, সেই বাঙালি সত্তাকে লেখক খুব চমৎকারভাবে উপস্থাপন করছেন। যাই হয়ে যাক, আমি বাঙালি, স্বার্থপর হইলেও আমি বাঙালি, আমি মানুষ হইলেও আমি বাঙালি। লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই, কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি। মজ্জাগত দোষ মানে হচ্ছে যেই দোষসমূহ হাড্ডিতে লেখা আছে। মজ্জা মানে হচ্ছে হাড্ডির যে অস্থি বা টিস্যু আছে সেগুলোকে আমরা মজ্জা বলি আর কি। সেই মজ্জাগত দোষ মানে হাড্ডির যে দোষ বা শিকড়ের দোষ বুঝাইতে মূলত মজ্জাগত দোষ ব্যবহার করা হয়েছে শব্দটা। দেখছো কত চমৎকার শব্দ প্রয়োগ। এরপর উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে। অর্থাৎ উত্তরে, অর্থাৎ অনেক দূরে একটা মেঘ ছিল, সেটা হচ্ছে সূর্যকে ঢেকে ফেলেছে। এখন তার একটু ছায়া ছায়া অনুভব হচ্ছে। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া। মৃগাঙ্ক বাবু ব্যাগ থেকে পুল ওভারটা বার করে পরে নিলেন। পুল ওভারটা কি? পুল ওভার হচ্ছে তার জ্যাকেট টাইপের একটা বস্তু বা চাদর টাইপের একটা বস্ত্র আর কি। এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে গেছে। 5টার মধ্যেই অন্ত যাবে, তখন ঠান্ডা বাড়বে। আমরা জানি যে শীতকালে তোমার দিন ছোট হয়, এবং এই কারণে বলা হচ্ছে দিন ছোট মানে 5টার দিকেই তোমার সূর্য ডুবে যায়। এবং এটা যেহেতু ভারতের কাহিনী, আমরা জানি যে ভারতে তোমার আধা ঘন্টা আগানো থাকে সময়, সেই কারণে হচ্ছে এই জায়গার মধ্যে বলা হচ্ছে কি সূর্য দ্রুত নিচের দিকে নেমে এসেছে, 5টার মধ্যে অন্ত যাবে। তাহলে সূর্য কয়টার মধ্যে অন্ত যায়? 5টার মধ্যে। এই গল্পের মধ্যে আর কি। কি মুশকিলে ফেললো তাকে সুধীর। মৃগাঙ্ক বাবু দেখলেন যে বইয়ে তিনি মনোযোগ দিতে পারছেন না, তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয়। নতুন গল্পের প্লট, অর্থাৎ লেখক সম্প্রদায় বা যারা একটু ক্রিয়েটিভ মাইন্ডেড,
তারা দেখবা যে হুটহাট বসে আছে, তার একটা গানের লাইন মনে পড়ছে, হুট করে তোমার বের করে নোট ডাউন করে নিল। কবিতার লাইন মনে পড়ছে, তারা হুট করে নোট ডাউন করে নিল। এইসব তোমার যারা ক্রিয়েটিভ মানুষজন তারা হচ্ছে এরকম প্লট রচনা করে। ওকে, নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয়। ভারত পত্রিকা নামক একটা পত্রিকা তার কাছে গল্প চেয়েছে, সেটা এখনো লেখা হয়নি। তার পত্রিকার নাম কি? ভারত পত্রিকা। এরপরে একটা প্লটের খানিকটা মাথায় এসেছে, এই পথটুকু আসতেই মৃগাঙ্ক বাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে নিলেন। একটু আগে যেটা বলছি যে লেখক সম্প্রদায়ের মানুষজন কিছু হইলেই তারা মাথায় ভাবনা আসে, আচ্ছা ঠিক আছে লিখে নিই, এরকম একটা অবস্থা তাদের। ঠিক আছে, আমি বা তুমি আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু সেটা সম্ভব না। বা তোমাদের মধ্যে হয়তো অনেকে কবি আছো যারা কবিতা রচনা করে, এইসব কবিরাও কিন্তু এই লেখাগুলো এরকমভাবে চিন্তা করো যে আচ্ছা এটা নিয়ে তো দুইটা লাইন লেখা যায়, যাই একটু লিখে ফেলি নোটবুকটা বের করে। তারা সবসময় একটা পকেট নোটবুক কাছে রাখে। ওকে, না গাড়িতে বসতে আর ভালো লাগে না, অর্থাৎ সে নোটবুকে পয়েন্ট নোট করে সে আবার বেরোইলো, না ভাল লাগতেছে না, বোরিং লাগতেছে। খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়ালেন মৃগাঙ্ক বাবু, অর্থাৎ নোট খাতা যেটা ছিল, যেটার মধ্যে সে পয়েন্ট লিখতেছিল, সেটা বন্ধ করে ব্যাগের মধ্যে বা গাড়ির মধ্যে ফালাই দিয়ে সে আবার বাইরে এসে আবার কোমরটা সোজা করলেন, আর ভাঙা যেটাকে আমরা বলি। তারপর কয়েক পা সামনে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো বিশ্ব চরাচরে তিনি একা, অর্থাৎ তার আশেপাশে কেউ নাই। অর্থাৎ বাসা আছে, কুঁড়ে ঘর আছে, কিন্তু সেই কুঁড়ে ঘরে যে মানুষ থাকে না, সেই মানুষ না থাকার যে অস্তিত্ব, সেই মানুষ না থাকার অস্তিত্বটা এখানে আমরা দেখতে পারতেছি। এমন একা তিনি কোনোদিন অনুভব করেননি। না, ঠিক একা নয়, একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে, ওই কাকতাড়ুয়াটা। নকল মানুষটাকে, নকল মানুষটাকে সে কাকতাড়ুয়া রূপে চিনতেছে, এবং এই নকল মানুষটা হচ্ছে তার যে চাকর, সেই চাকরটা বা অভিরাম যাকে আমরা বলি, যে গৃহকর্মী ছিল, সেই গৃহকর্মী অভিরাম এই কাকতাড়ুয়া রূপে তার সামনে আসে। একটু পরে আর কি আমরা পাবো, যেহেতু আমরা জেনে গেছি কিন্তু এখন তো আমরা জানি না, এখন হচ্ছে আমরা সেটা পরে পাবো। এরপর মাঠের মধ্যে একটা জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে একটা ক্ষেতে, তারই মাঝে দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়া। কিন্তু এবং এখন হচ্ছে আমরা সেই কাকতাড়ুয়া সম্পর্কে বেশ কিছু বিবরণ পাবো। সেই বিবরণটা কি? সেই বিবরণটা হচ্ছে সে একটা খুঁটির মধ্যে দাঁড়ায় আছে, তার মাথাটা হচ্ছে একটা হাড়ির মধ্যে মাথা। তো এই বিবরণগুলো হচ্ছে আমরা এখন পাবো। একটা খাড়া বাঁশ মাটিতে পোতা, অর্থাৎ তার সেটা ভিত্তি, তার সঙ্গে আড়াআড়িভাবে বাঁশ ছড়ানো হাতের মতো দুদিকে বেরিয়ে আছে। অর্থাৎ প্রথমে হচ্ছে মনে করে এটা মাটি, হ্যাঁ, এই মাটির মধ্যে একটা বাঁশ গাঁথা, সেই বাঁশটার আবার আড়াআড়িভাবে আরেকটা বাঁশ গাঁথা, যেটা তারা হাড়ির মতো বা হচ্ছে হাতের মতো কাজ করতেছে। এই হাতের মতো গাছে তার দুইটা মনে করো বস্তা টাইপের বাঁধা দেওয়া আছে, যাতে তাকে মানুষ মতো মনে হয়, এবং এই মাথার মধ্যে উপরে তার একটা মাটির হাড়ি রাখা আর কি। ওকে, এরপর আসো, এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো আস্তিনের মধ্য দিয়ে। এই হাত দুটো একটা ছেঁড়া জামার দুটো আস্তিন, মানে ছেঁড়া জামার দুটো অংশ, আস্তিন মানে অংশ, অর্থাৎ সে বাঁশের এক পাশে একটা ছেঁড়া জামার অংশ, আরেক পাশে একটা ছেঁড়া জামার অংশ। এখন এই তোমার প্রশ্ন জাগতে পারে, ভাই কাকতাড়ুয়া তাহলে মানুষ কেন মাঠের মধ্যে পোতে, দরকার কি? যখন যেখানে ফসল হয় সেই ফসল এলাকায় পাখি গিয়ে ঠুকরে ঠুকরে সেই ফসলগুলো খেয়ে ফেলে। কিন্তু এরকম যদি একটা কাকতাড়ুয়া রেখে দেওয়া যায়, যা হচ্ছে মাথাটা হচ্ছে মাটির হাড়ি এবং তার চোখ আছে, হ্যাঁ, কিংবা তার যে বাঁশ আড়াআড়িভাবে বাঁশ পুঁতে রেখে তার সেই দুই বাঁশের মধ্যে তোমার জামা টাইপের কিছু একটা বানায় দেয়, এরকম যদি করা যায় তাহলে পাখিরা মনে করে না ওই ক্ষেতে মানুষ আছে, ওই ক্ষেতে যাওয়া যাবে না। হ্যাঁ, তখন পাখিদের থেকে যে ঠুকরে ঠুকরে খেয়ে ফেলে শস্যগুলা, এই ঠুকরে ঠুকরে খাওয়া থেকে বাঁচা যায়। ওকে, আচ্ছা, এরপর খাড়া বাঁশটার মাথায় রয়েছে উপুর করা মাটির হাড়ি, অর্থাৎ তার মাথা হিসেবে মাটির হাড়িকে ব্যবহার করা হয়েছে। তাহলে মাথা, মাটির হাড়িটা কি? তার মাথা। দূর থেকে বোঝা যায় না, কিন্তু মৃগাঙ্ক বাবু অনুমান করলেন সেই হাড়ির রং কালো, অর্থাৎ হাড়ির রং কি? তাহলে হাড়ির রং হচ্ছে কালো। এই বিবরণগুলো একটু মাথায় রাখি। ওকে, আর তার উপর সাদা রং দিয়ে আঁকা রয়েছে ডেবা ডেবা চোখমুখ। ডেবা ডেবা চোখমুখ মানে অনেক বড় বড় করে চোখমুখ। ওকে, এটা হচ্ছে ডেবা ডেবা চোখমুখ যে বলতে পারো আর কি। ওকে, আচ্ছা আসো, এরপর সাদা রং দিয়ে আঁকা রয়েছে, তাহলে কি? সাদা রং দিয়ে আঁকা রয়েছে তোমার ডেবা ডেবা চোখমুখ। আশ্চর্য, এই জিনিসটা পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে আর তারা ভয়ে এসে উৎপাত করে না। কি আশ্চর্য, পাখিদের বুদ্ধি কি তাহলে এতই কম? অর্থাৎ সাহিত্যিক মানুষ সে তার আশেপাশে তাকাইলে সব কিছু নিয়ে যে তারা চিন্তা করে, সেই বিবরণটা আমরা এখানে দেখতে পাই। কুকুর তো এ ভুল করে না, কারণ তারা মানুষের গন্ধ পায়। কাকচুরুই কি তাহলে সে গন্ধ পায় না? অর্থাৎ কুকুর, তাদের আমরা জানি যে ঘ্রাণ শক্তি খুবই স্ট্রং, মানুষের চেয়ে অনেক অনেক স্ট্রং। তারা অনেক দূরে 5, 6, 7, 10 কিলোমিটার দূরের ঘ্রাণও তারা নাকের মাধ্যমে পায়।
এবং কুকুর ঘ্রাণের মাধ্যমে মানুষ চিনে ফেলে এবং কাকতাড়ুয়াকে তারা ইনস্ট্যান্ট ধরে ফেলে। কিন্তু লেখক প্রশ্ন করতেছে বা মৃগাঙ্ক বাবু এক্ষেত্রে প্রশ্ন করতেছে, তারা যে কাক বা চড়ুই আছে এরা কি আসলেই চিনে না? একটা কাকতাড়ুয়া দাঁড় করায় দিলে তারা ভয়ে কেন নিচে আসে না? এটা নিয়ে সে চিন্তা করতেছে, কারণ কি সে সাহিত্যিক গোছের মানুষ। এরপর মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়লো কাকতাড়ুয়াটার গায়ে। মৃগাঙ্ক বাবু লক্ষ্য করলেন যে জামাটা কাকতাড়ুয়ার গায়ে পরানো হয়েছে সেটা একটা ছিটের শার্ট। ছিটের শার্ট মানে হচ্ছে চেক শার্ট আর কি, ওকে। ছিটের শার্ট মানে হচ্ছে চেক শার্ট, যেটা হচ্ছে মনে করো ওই যে আমি বলছিলাম যে চেক শার্ট, হ্যাঁ, অনেকের জামা দেখবা, বিশেষ করে আমাদের যে বাবারা আছে বা এখন আমরাও পরি, কিন্তু আমি অনেক সময় তোমার চেক শার্ট পরে ক্লাস নিছি। কার কথা মনে পড়লো ওই ছেঁড়া লাল কালো ছিটের শার্টটা দেখে? মৃগাঙ্ক বাবু অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না, তবে কোনো একজনকে তিনি ওরকম একটা শার্ট পরতে দেখেছেন বেশ কিছু কাল আগে। তাহলে এই যে তোমার ছিটের শার্টটা আছে, সেই ছিটের শার্টটা বেশ কিছু কাল আগে অন্য কাউকে পরতে দেখছিল। এবং সেই যে বেশ কিছু কাল আগে, এই বেশ কিছু কালটা আগে তোমাকে যদি আমি প্রশ্ন করি, বলো তো ভাইয়া এই বেশ কিছু কালটা আগে কত বছর আগে ঠিক, বা কত সময় আগে? এই বেশ কিছু কাল হচ্ছে তোমার 3 বছর আগে, কারণ 3 বছর ধরে তোমার ফায়ার করা হয়েছে কাকে? ওই অভিরামকে। এবং সেটা আমরা জানতে পারি 3 বছর আলমারির পিছে সেই সোনার ঘড়িটা যে পড়ে আছে সেই থেকে আর কি। এরপর আশ্চর্য, ওই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই, মৃগাঙ্ক বাবু আর ওই কাকতাড়ুয়া। এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে ঘাটে লোকজন কম দেখা যায় ঠিকই, কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্ক বাবুর অভিজ্ঞতায় এই প্রথম। অর্থাৎ এই সময়টা কোনটা? দুপুর শেষ হয়ে বিকালও শেষ, সূর্য অস্ত যাবে এরকম একটা সময়। এই সময় কৃষকেরা সাধারণত ঘরে যায়, ঘরে গিয়ে তারা একটু বিশ্রাম নেয়, বিশ্রাম নিয়ে তারা কাজ করে না। কিন্তু তাও 2-1 জন কৃষক পাওয়া যায়। কিন্তু মৃগাঙ্ক বাবুর প্রশ্ন যে এইরকম অভিজ্ঞতা যে শুধু কাকতাড়ুয়া আর আমি, এটা আমার কাছে একদম প্রথম একটা অভিজ্ঞতা। এরপর মৃগাঙ্ক বাবু ঘড়ি দেখলেন 4:20, অর্থাৎ 5টা হইতে আর কিছুক্ষণ সময় বাকি, এবং সূর্য অলমোস্ট ডুববে এরকম একটা সময়, অর্থাৎ শেষ বিকেল যেটাকে আমরা বলি। সঙ্গে রয়েছে ফ্লাস্কে চা, সেটার সদ্ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ সে একটু চা খাওয়ার চিন্তা করলো, যে চা খাইলে হয়তো আমার মনটা একটু ভালো হইলেও হইতে পারে। গাড়িতে ফিরে এসে ফ্লাস্ক খুলে ঢাকনায় চা ঢেলে খেলেন মৃগাঙ্ক বাবু। শরীরটা একটু গরম হলো, অর্থাৎ সে একবার বেরোইছে, আর ভাঙে আবার ভিতরে ঢুকছে, গল্পের বই পড়তে পড়তে আবার বেরোইছে, বেরোয় এত সব চিন্তা করছে। এবার সে গাড়িতে ভিতরে ঢোকা ফ্লাস্কে বেশি মানে ফ্লাস্ক থেকে চা বের করে চা খেয়ে শরীরটা একটু গরম করলো। অর্থাৎ শীতকাল যেহেতু, বাইরে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া, হ্যাঁ, রোদ লাগলেও কি ঠান্ডা হাওয়া তো আছে, ওকে। এরপর কালো মেঘের মধ্য দিয়ে ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল। কাকতাড়ুয়াটার গায়ে পড়েছে লালচে রোদ। তাহলে কাকতাড়ুয়াটার গায়ে পড়ছে কি? লালচে রোদ। একদম শেষ বিকেলের রোদটা কি হয়? তুমি যখন মনে করো একদম 5টা 5:30টার দিকে তোমার আকাশের দিকে তাকাবা বর্তমান সময়, দূর থেকে দেখবা যে মনে করো সূর্যটা যায় সেই সময় তোমার আকাশটা লাল হয়ে যায়, বা লাল না হইলেও অরেঞ্জ হয়ে যায়, যেটাকে আমরা বলি লালচে রোদ, হ্যাঁ, বা লালচে কালার। সূর্য দূরের তাল গাছটার মাথার কাছে এসেছে, আর 5 মিনিটেই অন্ত যাবে। অর্থাৎ 5 মিনিটে পরেই সে ডুবে যাবে। অন্ত যাওয়া মানে কি? ডুবে যাওয়া। কি ডুবে যাবে? সূর্যটা, ওকে। এবং গ্রাম বাংলা আমরা জানি যে ভৌতিক সময়গুলো কিন্তু, বা বিভিন্ন ভৌতিক যে মুভিগুলা, হরর ফিল্ম, সেগুলোর মধ্যে আমরা দেখি যে এই সময়টা হচ্ছে তোমার একদম প্রাইম সময়, যে ভূত, হ্যাঁ, সূর্য ডুবছে, দূর পাশে তোমার দুই দিকে আমরা তাল গাছ কিংবা তেঁতুল গাছ দেখতে পাই। তো এরকম একটা বিবরণ দিয়ে কিন্তু লেখক গল্প আগানোর চেষ্টা করতেছেন। আরেকটা অ্যাম্বাসিডর মৃগাঙ্ক বাবুর গাড়ির পাশ দিয়ে চলে গেল, অর্থাৎ আরেকটা গাড়ি বা প্রাইভেট কার, অ্যাম্বাসিডর মানে প্রাইভেট কার, তার পাশ দিয়ে চলে গেল। মৃগাঙ্ক বাবু আরেকটু চা ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন। সুধীরের আসতে এখনো ঘন্টা খানিক দেরি। অর্থাৎ সুধীর হচ্ছে তার কিন্তু চাকর, বা হচ্ছে তার ড্রাইভার আর কি এই ক্ষেত্রে। এবং তার আসতে যেহেতু ঘন্টা খানেক বাকি, সে হচ্ছে বেরোয় যাচ্ছে, আরেকটু চা খেয়ে নিল কি। এরপর পশ্চিমের আকাশ এখনো লাল, সেদিক থেকে মেঘ সরে এসেছে। চ্যাপ্টা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল। দিগন্তের আড়ালে চলে গেল মানে সূর্য ডুবে গেল, সন্ধ্যা হয়ে গেল। দিগন্তের আড়ালে সূর্য ডুবে যাওয়া মানে হচ্ছে সন্ধ্যা হয়ে যাওয়া। অর্থাৎ সন্ধ্যার মধ্যে আমরা কি জানি? যত ভূত ভয় বা যত তোমার কি বল অশরীরী আত্মা, জিন, হ্যাঁ, এইসব সন্ধ্যার পরে বের হয় বা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এবার ঝপ করে অন্ধকার নামবে। ঝপ করে অন্ধকার মানে সূর্য ডোবার পর দেখবা যে 5 থেকে 10 মিনিট তোমার আলো থাকে, এরপরে ধূপ করে আবার অন্ধকার হয়ে যায় হঠাৎ করে, হ্যাঁ। কাকতাড়ুয়া, এরপরে তার কাকতাড়ুয়ার দিকে আবার চোখ গেল। হ্যাঁ, সন্ধ্যা তো হয়েছে, সূর্য তো ডুবছে, এবার একটু কাকতাড়ুয়া কি মানে কাহিনী কি?
কেন জানি মৃগাঙ্ক বাবু অনুভব করছেন প্রতি মুহূর্তেই ওই নকল মানুষটা তাকে বেশ আকর্ষণ করছে, অর্থাৎ তার দিকে বারবার তার চোখ যাচ্ছে, ওই নকল মানুষটা বা কাকতাড়ুয়ার দিকেই তার সমস্ত মনোযোগ। ওকে, সেটার দিকে একদৃষ্টে চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্ক বাবু কতগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃদকম্প অনুভব করলেন। কতগুলো জিনিস লক্ষ্য করলো, কতগুলো জিনিস কি, যে আস্তে আস্তে এই কাকতাড়ুয়াটা তার দিকে আসতেছে। কাকতাড়ুয়াটা অন্যদিকে মুখ করেছিল, তার দিকে মুখ করলো, কিন্তু তার দিকেই আসতেছে। এবং তার হৃদকম্প অনুভব মানে কি, হঠাৎ করে মনে করো আটকে ওঠা, হ্যাঁ, হার্টবিট মনে করো বাইরে যাওয়া, সেটাকে আমরা বলি হৃদকম্প অনুভব। ওটার চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কি, অর্থাৎ তার চেহারাটা কি ছিল, মাটির হাড়ির মধ্যে সাদা রং দিয়ে আঁকানো, কিন্তু সেখানে কি হালকা পরিবর্তন হয়েছে। হাত দুটো কি নিচের দিকে নেমে এসেছে খানিকটা, অর্থাৎ হাত তো থাকে এরকম, তাহলে হাত দুটো কি আস্তে আস্তে নিচের দিকে নেমে এসেছে, অর্থাৎ সে কি ভুল দেখতেছে নাকি। এবার সে চোখটা একটু কসলায় নিল যে আরে আমি কি যা দেখতেছি আসলে কি ঠিক দেখতেছি নাকি, কি হচ্ছে এটা আমার সাথে। দাঁড়ানোর ভঙ্গিটা কি আরেকটু জ্যান্ত মানুষের মতো, খাড়া বাঁশটার পাশে কি আরেকটা বাঁশ দেখা যাচ্ছে, ও দুটো কি বাঁশ না ঠ্যাং, অর্থাৎ একটা তো বাঁশ ছিল, অর্থাৎ কাকতাড়ুয়ার বিবরণটা কি এরকম ছিল না। তো এরকমের পাশাপাশি তোমার সে চিন্তা করতেছে যে এবার কি একটা ঠ্যাংয়ের জায়গায় দুইটা ঠ্যাং দেখা যাচ্ছে, কাহিনী কি, কাহিনী বলেন তো। ও দুটো কি বাঁশ না ঠ্যাং, এবার সে আসলেই সন্দিহান হয়ে গেল যে ওটা কি আসলে বাঁশ নাকি ওটা কি আসলে ঠ্যাং, না কি কাহিনী কি। মাথার হাড়িটা একটু ছোট মনে হচ্ছে না, অর্থাৎ মাথার হাড়ি হলে তো সাধারণত বড় হয়, কিন্তু মাথা হইলে তো একটু ছোট হইলেও মনে হচ্ছে না, আমি কি ভুল দেখতেছি। অর্থাৎ সে হচ্ছে ঘুমের ঘোরে মানে চিন্তা করতেছে আর কি, অর্থাৎ সে কিন্তু সকালে চা খাইছিল, চা খেয়ে কিন্তু তোমার এখন আবার চা খাইছে, অর্থাৎ সে গল্প চালানো হচ্ছে এখান দিয়ে। আসলে দেখি তিনি এই তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে চোখে কি ভুল দেখছেন। তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে চোখে ভুল, এটা দ্বারা মরীচিকাকেও এই লেখক বোঝানোর চেষ্টা করছেন। মরীচিকা কি ভাই, তোমার প্রশ্ন জাগে না, মরীচিকা কি। মরীচিকা হচ্ছে তুমি যখন মরুভূমির মধ্যে যাবা, দূর থেকে তোমার মানে আলোর রিফ্লেকশনের কারণে তোমার মনে হবে ওই জায়গায় পানি আছে, তো তুমি সামনে গিয়ে দেখবা পানি নেই। তো এইভাবে তোমার লেখক মনে করতেছেন যে মাঠের মধ্যে আমি একা দাঁড়ায় কি চোখে ভুল দেখতেছি, আমার এটা চোখের ভুল, আমি কি মরীচিকা দেখতেছি। কাকতাড়ুয়া কখন জ্যান্ত হয়ে ওঠে, কখনোই না। কিন্তু অর্থাৎ সে যে তোমার ওই যে আমরা মনে আছে যে রাশি বা হচ্ছে দিনক্ষণ লগ্ন দেখে সে রওনা দিত, সেই লগ্নে সে বিশ্বাস করে না, কারণ সেটা কুসংস্কার, মনে আছে। মৃগাঙ্ক বাবুর দৃষ্টি আবার কাকতাড়ুয়াটার দিকে গেল। কোনো সন্দেহ নেই সেটা জায়গা বদল করেছে, সেটা ঘুরিয়ে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে এসেছে। অর্থাৎ তার দিকে খানিকটা এগিয়ে এসেছে মানে ওই হরল ফিন, অর্থাৎ সেটা অন্য দিকে ছিল, তার দিকে ঘুরে আসছে, এবার তার দিকে আগে আসতেছে, এবার একদম সামনে চলে আসছে। এবার তাদের আমরা কনভারসেশন দেখতে পাই, এসেছে না আসছে। এবার সে দেখতেছে না কাকতাড়ুয়াটা রানিং হাঁটাচলা করতেছে, হ্যাঁ, কাকতাড়ুয়া রানিং হাঁটাচলা করতেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা, কিন্তু দুই পায়ে চলা, অর্থাৎ ভূতরা কি খুঁড়ায় খুঁড়ায় চলে না, হ্যাঁ, খুঁড়ায় খুঁড়ায় চলে না এরকম, অর্থাৎ পা আটকায় আটকায় চলা, কিন্তু হাঁটতেছে, রানিং চলতেছে। এবার সে কোনো ভুল দেখতেছে না। হাড়ির বদলে একটা মানুষের মাথা, গায়ে এখনো সেই ছিটের শার্ট। ছিটের শার্টটা কি, ছিটের শার্টটা হচ্ছে সেই যে অভিরামের দেয়া শার্টটা, সেই অভিরামকে দেয়া শার্টটা। একটা ফান ফ্যাক্ট হচ্ছে এই অভিরামকে দেওয়া যে শার্টটা, সেই শার্টটা অভিরামকে গিফট করেছিল, সেই ছিটের শার্টটা একটা গিফট পাওয়া শার্ট, এবং গিফটটা করেছিল হচ্ছে আমাদের এই মৃগাঙ্ক বাবু। অর্থাৎ তার দেয়া শার্ট পরেই তার দিকে আগে আসতেছে, এটা একটা অন্যরকম ভৌতিক অনুভূতি যে আমি গিফট করছিলাম এই জন্য আপনাকে দেখানোর জন্য, আমি ভূত রূপে আপনার সামনে এই শার্ট পরে আসছি। হ্যাঁ, বাকি কি হয় তোমরা তো জানো, কারণ আমি কনটেক্সট বলে দিছি আর কি। আর তার সঙ্গে মালকোচা দিয়ে পরা খাটো ময়লা ধুতি। মালকোচা দিয়ে পরা খাটো ময়লা ধুতি মানে হচ্ছে তোমার, মালকোচা বলতে হিন্দুদের ধুতি পরা দেখছো, যে কাঁচা গুইজা তোমার বা পিছন থেকে তোমার নিয়ে আইসা যে ভালোভাবে গুজে একটা ধুতি পরে, সেই ধুতি পরা স্টাইলকে আমরা বলতেছি মালকোচা দিয়ে পরা ময়লা ধুতি। বাবু, অর্থাৎ এই যে বাবু বলে সম্বোধন করছিল, মনে আছে আমি একদম শুরুতে লেখায় দিয়েছিলাম। মৃগাঙ্ক বাবুর সমস্ত শরীরের মধ্যে একটা শিহরণ খেয়ে গেল। কাকতাড়ুয়া মানুষের গলায় ডেকে উঠছে, এবং এ গলা তার চেনা। কেন এ গলা তার চেনা, কারণ এ গলা সে 20 বছর ধরে শুনছে একদম ছোটবেলা থেকে, কারণ মৃগাঙ্ক বাবুর বাবার চাকর ছিলেন হচ্ছে এই অভিরাম বা বর্তমানে কাকতাড়ুয়া। এই হলো তাদের এককালের গৃহকর্মী অভিরামের গলা। এইবার হচ্ছে অভিরামের পরিচয় দেয়া হচ্ছে সেই গলার কারণে। এদিকে তো অভিরামের দেশ, একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন মৃগাঙ্ক বাবু, অভিরাম বলেছিল সে থাকে মানকরের পাশের গায়ে। আর মানকরটা কি, মানকর হচ্ছে তোমার সেই পানগড় মানে পানাগড়, যেটা
সেই পানাগড়ের আগের স্টেশনই হচ্ছে মানকর। একদম শুরুতে কিন্তু আমরা জায়গার নাম লিখে দিয়েছিলাম। ওকে, তাইলে মানকরের পাশের গায়ে পানাগড়ের আগের স্টেশনই তো মানকর। মৃগাঙ্ক বাবু চরম ভয় পেছাতে পেছাতে গাড়ির সাথে ছেটে দাঁড়ালেন। অর্থাৎ মনে করো আমি তোমার সামনে আসি, ভয় পায়া 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 একদম মনে করো লাইগা গেছে গাড়ির সাথে, বোটটারে গাড়ি মনে করো আর কি, এটা বুঝাইছে আর কি। ওকে, এরপর অর্থাৎ এরপর সে কি দেখতেছে, অভিরাম তাও এগিয়ে আসতেছে তার দিকে। অর্থাৎ সে স্বপ্নে দেখতেছে ভাই ভূত, অভিরাম তো মরে গেছে শুনছিলাম, সে এখন কিভাবে আসলো, আবার দেখি কাকতাড়ুয়া জ্যান্তা হয়ে চলে আসছে। অর্থাৎ মৃগাঙ্ক বাবু আসলে একটা ভয় পাইল। এখন সে মাত্র 10 গজ দূরে। 10 গজ কি, গজ হচ্ছে তোমার গজের হিসাব, একটু হিসাব করে দেখিও 10 গজ কি। তোমরা যখন কাপড় কিনতে যাও তখন হচ্ছে কিন্তু কাপড় মিটারে বিক্রি করে না, কাপড় গজের হিসেবে বিক্রি করে। তোমাদের আম্মু বা আব্বুকে জিজ্ঞাসা করলেই বলে দেবে গজ হিসাব কেমন। আমায় চিনতে পারছেন বাবু, অর্থাৎ সে প্রশ্নটা করলো যে আপনি কি আমাকে চিনতে পারতেছেন বাবু। হ্যাঁ, অর্থাৎ ভূত রূপে এসা ভয় দেখানোর জন্য প্রথম প্রশ্ন, তুই কি আমাকে চিনেছিস, সেই প্রশ্নটার প্রথম প্রশ্ন হচ্ছে আমাকে চিনতে পারছেন বাবু। মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে মৃগাঙ্ক বাবু প্রশ্নটা করলেন, তুমি অভিরাম না। অর্থাৎ সে ভূত দেখে ভয় পেল, মনের মধ্যে একটা সাহস সঞ্চার করে সে প্রশ্নটা করলো যে তুমি অভিরাম না। হ্যাঁ, একদিন পরেও আপনি আমাকে চিনেছেন বাবু। অর্থাৎ ভূত হইলো তার ভিতরে কৃতজ্ঞতা আছে, সে পাল্টা প্রশ্ন করতেছে আপনি এতদিন পরে, একদিন মানে হচ্ছে এতদিন, হ্যাঁ একদিন মানে হচ্ছে এতদিন পরেও আপনি আমাকে চিনতে পারছেন বাবু। আমি চাকর গোছের লোক, আপনি আমাকে মনে রাখছেন, এই বিষয়টা তো আমার ভালো লাগলো খুব। মানুষের মতোই দেখাচ্ছে অভিরামকে, তাই বোধহয় মৃগাঙ্ক বাবু সাহস পেলেন। অর্থাৎ এবার তার ভয় কিছুটা কাটায় গেছে, কারণ সাধারণত ভূতেরা একটু বিকৃত চেহারা নিয়ে আসে, কিন্তু মানুষের মতোই সেই অভিরামকে দেখাচ্ছে। তোমাকে চিনেছি তোমার জামা দেখে, এ জামা তো আমিই তোমাকে কিনে দিয়েছিলাম। অর্থাৎ সেই যে জামাটা আছে বা শার্টটা আছে, সেই শার্টটা হচ্ছে একটা গিফটের প্রোডাক্ট আর কি। হ্যাঁ বাবু, আপনি দিয়েছিলেন, আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু শেষে এমন কেন হলো বাবু। অর্থাৎ শেষে কি হলো তাহলে, শেষে হচ্ছে সে চুরির দায়ে তাকে বাসা থেকে বের করে দেওয়া হলো। আমি তো কোনো দোষ করিনি, আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন। অর্থাৎ সে যে চুরি করেছিল সেই কথাটা এখনো পর্যন্ত অভিরাম অস্বীকার করে যায় যে আমি তো চুরি করিনি। অর্থাৎ ভূত বেশে ফিরে এসেও সে চুরিকে অস্বীকার করে। এরপর মৃগাঙ্ক বাবুর মনে পড়লো 3 বছর আগের ঘটনা। অর্থাৎ 3 বছর ধরে তাকে ফায়ার করা হয়েছে। অভিরাম ছিল মৃগাঙ্ক বাবুদের 20 বছরের পুরনো গৃহকর্মী। পুরনো মানে হচ্ছে পুরানো আর কি, বা ওল্ড যেটাকে আমরা বলি পুরানো। শেষে একদিন অভিরামের ভীমরতি ধরে, সে মৃগাঙ্ক বাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা চুরি করে বসে। অর্থাৎ এই সোনার ঘড়িটা কি ছিল, তার যৌতুকের একটা অংশ ছিল। অ্যাগেইন ছেলেদেরকে বলতেছি নো যৌতুক। ওকে, এরপর সুযোগ সুবিধা দুই ছিল অভিরামের। অভিরাম নিজে অবশ্য অস্বীকার করে, কিন্তু মৃগাঙ্ক বাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করিয়ে দেন যে অভিরামী চোর। অর্থাৎ মৃগাঙ্ক বাবুর বাবার একটা বিবরণ আমরা এখানে দেখতে পাই, এবং সে হচ্ছে ওঝা ডাকিয়ে কুলো মানে হচ্ছে তোমার কুলো তো চিনো, যে একটা কি বলবো এটাকে, বাসন টাইপের জিনিস, বাসন না একটু লম্বা থাকে আর কি, কুলো, ছবিটা দেখাইতে বললে ভালো হইতো। তো কুলোতে কি করছে, কুলোতে চাল ছুঁড়ে মেরে ওঝা ডাকিয়ে সে প্রমাণ করে দিল এই চাল যার দিকে যাবে সেই চোর। হ্যাঁ, ওঝা তো ভণ্ড, ওঝা তো তোমার, বা ওঝাকে যদি কেউ বিশ্বাস করে থাকে, এখনো কেউ করিও না, ছেলে মেয়ে উভয়কে বলতেছি। মনে করো ওঝা হচ্ছে আইসা এই চাকরের দিকে চাল ছুঁড়ে মেরে সে প্রমাণ করে দিল যে না, এই হচ্ছে সেই চোর। ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ 20 বছরের পুরনো গৃহকর্মীকে বের করে দেওয়া হলো। অভিরাম বলল, আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন, আমি আর চাকরি করিনি কোথাও, কারণ আমি হচ্ছে আপনাদের উপর লয়াল ছিলাম, কারণ আমার কঠিন ব্যারাম হয়। এছাড়াও আরেকটা কারণ ছিল তার কঠিন ব্যারাম। ব্যারাম মানে হচ্ছে অসুখ বা রোগ। ওকে, ব্যারাম মানে হচ্ছে রোগ, বাংলা ভাষায় গ্রাম অঞ্চলে বলা হয় ব্যারাম। উর্দুরি, টাকা পয়সা নাই, না ওষুধ না পথ্যে, অর্থাৎ সে তো চাকর টাইপের লোক। সেখানে সে 3 বেলা খাইতে পারতো সে মৃগাঙ্ক বাবুর বাবার কল্যাণে বা মৃগাঙ্ক বাবুর বাসায় থেকে। কিন্তু এখন যখন তাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো, এই বয়সে চাকরি অন্য জায়গায় করার মতো তার শরীরে সামর্থ্য ছিল না, এবং তার যখন রোগ হয়, খাওয়ার টাকা নেই ভাই, আমি কি চিকিৎসা করাবো। হ্যাঁ, এরপর সেই ব্যারামই আমার শেষ ব্যারাম, কারণ শেষ ব্যারাম হওয়ার কারণ তারপরে আমি ডেড হয়ে যাই বা তারপরে আমি মারা যাই। আমার এই জামাটা ছেলে রেখে দেয়, সে কিছুদিন পরে তারপর সেটা ছিঁড়ে যায়। অর্থাৎ এই যে জামাটা আছে ছিটে বা চেক শার্ট যেটা আপনি দিয়েছিলেন, সেটা আমার ছেলে পরে, কিন্তু তারপরে সেটা ছিঁড়ে যায়, তারপরে আর সেটা ব্যবহার করা হয়নি। কিন্তু আপনি যে ইনটেক দেখতেছেন, বলেন তো, আমি তো ভূত, এই জন্য আপনি ইনটেক দেখতেছেন। তখন সেটা কাকতাড়ুয়ার পোশাক হয়, আমি হয়ে যাই সেই কাকতাড়ুয়া। কেন জানেন,
আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আমার দেখা হবে, এবং এবার মৃগাঙ্কবাবু অনুভব করা শুরু করে হয়তো সেই লোকটা রিভেঞ্জ নিতে ভূত হিসেবে ফেরত আসছে, কিন্তু না, এরকম কিছু। কারণ হচ্ছে তোমার সে জানাইতে ফেরত আসছে যে আমি আসলেই চুরি করিনি, সেই ঘড়ির লোকেশনটা হচ্ছে ওই জায়গায়। আমার প্রাণটা ছটফট করছিল। হ্যাঁ, মৃত লোকেরও প্রাণ থাকে, আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম। অর্থাৎ এই জায়গার মধ্যে অভিরাম মরে গিয়ে ভূত হিসেবে আকাশে বাতাসে ঘুরে বেরিয়ে সেই যে সোনার ঘড়িটা আছে, সেই সোনার ঘড়িটা তাদের বাসাতেই খুঁজে বের করে, এবং খুঁজে বের করার কারণে সে এটা জানানোর জন্য কাকতারুয়া বেশি সে এতদিন অপেক্ষা করে যে কোনো না কোনো একদিন যদি মৃগাঙ্ক বাবুর সাথে আমার দেখা হয়, সেদিন আমি তাকে এটা জানায় দিব। সেটা কি? অভিরাম বাড়ি থেকে ফিরে গিয়ে আপনার আলমারির নিচে পিছনের দিকটায় খোঁজ করিয়েন। অর্থাৎ অনেক সময় আমরা একটা কথা আছে না যে অভাবে স্বভাব নষ্ট, সেই দিকটার মধ্যে বিশ্বাস করি, কিন্তু এই কথাটা কোনোভাবেই ঠিক না। কারণ সবারই মানে বেশিরভাগেরই অভাবে স্বভাব নষ্ট হয় না, শুধুমাত্র অনুমান নির্ভর বা কুসংস্কারের কারণে কারোর উপর কোনো ব্লেম বা দোষ দেওয়া ঠিক না। সেখানে আপনার ঘড়িটা পড়ে আছে, এই 3 বছর ধরে আপনার নতুন চাকর ভালো করে ঝাড়ু দেয় না, তাই সে দেখতে পায়নি। অর্থাৎ নতুন যে চাকর আছে, অভিরাম বলতে চাচ্ছেন যে আমি ভূত হয়ে সব তো দেখছি, ভূত হয়ে সব দেখার পর আমার মনে হয়েছে যে আপনাদের যে নতুন চাকর আছে ঠিক মতো কাজ করে না। আমি খুব ভালোভাবে ঝাড়ু দিতাম, শুধু শুধু আপনাকে আমাকে তাড়াইছেন। সে ভালোভাবে ঝাড়ু দেয় না দেখে আলমারির পিছনে আপনারা দেখতে পান নাই। এই ঘড়ি পেলে পরে আপনি জানবেন অভিরাম কোনো দোষ করেনি। অভিরাম দোষ করেনি, ভূত হয়ে শুধুমাত্র আপনাকে জানানোর চেষ্টা করছি। এখন আমার দায়িত্ব শেষ, আমি এখন চলি, আমি এখন হয়তো শান্তিতে উপরে যাইতে পারবো। অর্থাৎ তার অশরীরী আত্মা, সাধারণত আমরা কি জানি অশরীরী আত্মা বা হচ্ছে যারা ভূত থাকে তারা হচ্ছে রিভেঞ্জ নেওয়ার জন্য ঘুরে বেড়ায়। তো এই ক্ষেত্রে অভিরামের রিভেঞ্জ ছিল তাকে মালিককে জানানো যে আপনার ঘড়ি ওই জায়গায় আছে, শুধু শুধু আমাকে দোষারোপ করছেন। এবার সে শান্তিতে ঘুমাতে পারবে। আসো এরপর দেখি। অভিরামকে আরো ভালো করে দেখা যায় না, সন্ধ্যা নেমে এসেছে। মৃগাঙ্ক বাবু শুনলেন অভিরাম বলছে, এতকাল পরে নিশ্চিন্ত হলাম বাবু। এতকাল পরে কেন নিশ্চিন্ত হলো? এতকাল পরে নিশ্চিন্ত হওয়ার কারণ হচ্ছে যে এতকাল ধরে আমি অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, অনেক জায়গায় ঘুরে বেড়ানোর পরেও আমি নিশ্চিন্ত হতে পারছিলাম না। কারণ আমি যখন ঘুমাতে যাব তখন হচ্ছে আমি নিশ্চিন্ত হইতে পারতাম তখনই যখন আমি আপনাকে জানাইতে পারতাম যে না, আপনি আমাকে যে কারণে বের করে দিয়েছেন, যে কারণে আমার রোগ ব্যাধি হওয়ার পর আমি চিকিৎসা না পেয়ে মরছি, সেই কারণটা হচ্ছে আপনার ঘড়ি, এবং আপনার ঘড়ি আপনার কাছে আছে, শুধু শুধু আমাকে অ্যালিগেশন দিয়েছেন। এবার সে নিশ্চিত হয়ে ঘুমাতে পারবে। আমি আসি। এবার সে অদৃশ্য হয়ে গেল। মৃগাঙ্ক বাবুর চোখের সামন থেকে অভিরাম অদৃশ্য হয়ে গেল, অর্থাৎ ভূত যেভাবে আসছে সেইভাবেই চলে গেল। তেল এনেছি বাবু। তেল এনেছি বাবু এই কথাটা কার? তেল এনেছি বাবু এই কথাটা হচ্ছে সুধীরের, অর্থাৎ তার যে ড্রাইভার আছে সেই ড্রাইভারের। এবং ড্রাইভার যখন আসে তাকে ডাকলো, তখন সে দেখলো মৃগাঙ্ক বাবুর, সুধীরের গলায় মৃগাঙ্ক বাবুর ঘুমটা ভেঙে গেল। এই ঘুম ভাঙার কারণ কি? এতক্ষণ ধরে তিনি যা যা করতেছিলেন তার পুরোটাই হচ্ছে স্বপ্ন। এবং এই যে তোমার পুরো গল্পের একদম শেষ প্যারা যেটা, এটা একদম শেষ প্যারা পড়তেছি আমরা, শেষ প্যারার মধ্যে কঠিন একটা টুইস্ট ছিল, এবং এই টুইস্টটাই হচ্ছে এইটা। গল্পের প্লট ফাটতে ফাটতে কলম হাতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। অর্থাৎ ভারত পত্রিকার জন্য সে যখন লিখতেছিল তখন হচ্ছে সেই গল্প লিখতে লিখতে সে ঘুমায় গেছিল, এবং সেই যে তোমার চিন্তা করতে করতে ঘুমাইছে যে গোয়েন্দা কাহিনী চিন্তা করব, সেই কারণে হয়তো সে স্বপ্নে দেখছিল এই যে তোমার একটা নানান অভিজ্ঞতা বা নতুন অভিজ্ঞতা। ঘুম ভাঙতে তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে। কাকতাড়ুয়াটা যেমন ছিল তেমনভাবেই দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে আসলে নিশ্চিন্ত হইল যে এতক্ষণ সে স্বপ্ন দেখতেছিল। বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই ঘড়িটা বেরিয়ে পড়ল। মৃগাঙ্কবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু গেল ওঝার সাহায্য আর কখনো নেবেন না। অর্থাৎ এই যে টুইস্টটা আছে সেই টুইস্টের মধ্য দিয়ে আমরা একটা শিক্ষা পাই। সেই শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে কুসংস্কারে বিশ্বাস করা যাবে না, নো কুসংস্কার। হ্যাঁ, যে তোমাদের জন্য একটা শিক্ষা হচ্ছে যে কুসংস্কারে বিশ্বাস করে শুধুমাত্র কাউকে অ্যালিগেশন দেওয়া যাবে না, কিংবা কুসংস্কারে বিশ্বাস করে কোনো চিকিৎসা বা কবিরাজ ওঝা ঝাড়ফুঁক এসবও করা যাবে না। ওকে, এবার হচ্ছে আমাদের গল্প শেষ হওয়ার পর আমরা বলছিলাম যে আমরা পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, শব্দার্থ এগুলো পড়ব। এই যে তোমার পাঠ পরিচিতিটা আছে, এই পাঠ পরিচিতির মধ্যে এতক্ষণ আমরা যা যা বলছিলাম তার সব এখানে আলোচনা করা হয়েছে। কাকতাড়ুয়া গল্পে সত্যজিৎ রায় কুসংস্কারের ক্ষতিকর দিক তুলে ধরেছেন। কুসংস্কারের ক্ষতিকর দিক কি? একজন বিশ্বস্ত মানুষকে হাতছাড়া করা। ওকে, বিশেষ পরিস্থিতিতে মানব মনে বিচিত্র সব অনুভূতির প্রকাশ ঘটতে পারে। গল্পে একটি অনুষ্ঠান শেষে, সেই অনুষ্ঠানটা কি ছিল? দুর্গাপুরের একটা ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং ব্যক্তিগত গাড়িতে করে কলকাতা ফিরছিলেন লেখক মৃগাঙ্ক বাবু। পথে পেট্রোল ফুরিয়ে যাওয়ায় গাড়ি থামিয়ে ড্রাইভার তেল আনতে যান।
এই আকাশে বা অবকাশে মৃগাঙ্ক বাবুর চোখে পড়লো ধুধু মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটি কাকতাড়ুয়া, অর্থাৎ মূল গল্পের একটা সারাংশ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এতক্ষণ আমরা নিজেদের মতো করে জানছি, এখানে হচ্ছে একদম শর্ট করে একটা সামারাইজ করা আর কি। তিনি লক্ষ্য করলেন কাকতাড়ুয়ার গায়ে পরানো আছে 3 বছর আগে তারই দেয়া গৃহকর্মী অভিরামের 3 বছর আগে তারই দেয়া গৃহকর্মী অভিরামের লাল কালো ছিটের, অর্থাৎ এই চেক শার্টের কালারটা কি লাল কালো ছিটের শার্ট। ওঝার কথায় মৃগাঙ্ক বাবুর বাবা স্বর্ণের ঘড়ি চুরির অভিযোগে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এতক্ষণ কিন্তু আমরা জেনে এসেছি, দেখে এসেছি। ওকে, অভিরাম নিজের বাড়িতে এসে অর্থ কষ্টেও মারা যায়, অর্থাৎ সে হচ্ছে অর্থ কষ্টের কারণে। কারণ কি ভাই, সে 3 বেলা খাইতে হচ্ছে মৃগাঙ্ক বাবুর বাবার টাকায়, কিন্তু এখন তো সে খাইতেও পারে না ঠিক মতো। ওকে, সেই অভিরাম কাকতাড়ুয়া রূপে লেখককে জানায় যে আলমারির নিচে পিছনের দিকটায় ঘড়িটি এখনো পড়ে আছে। আসলে ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিলেন মৃগাঙ্ক বাবু, অর্থাৎ ওই যে স্বপ্ন, সেই স্বপ্নের মধ্যেই সে হয়তো চিন্তা করছিল যে আচ্ছা আলমারির পিছনে খুঁজে দেখলে কেমন হয়। হ্যাঁ, সেই স্বপ্নটা তোমার দেখছেন হচ্ছে যে কাকতাড়ুয়া অভিরাম রূপে ফিরে আসছে। বাড়ি ফিরে তিনি আলমারির তলা থেকে ঘড়িটি খুঁজে পেলেন এবং অভিরামের মাধ্যমে মৃগাঙ্ক বাবুর প্রাপ্ত তথ্য সত্যিকার অর্থে অবচেতনে লুকিয়ে থাকা সত্যেরই প্রকাশ। তিনি বুঝতে পারলেন ওঝার কথা ঠিক ছিল না, তাই মৃগাঙ্ক বাবু সিদ্ধান্ত নেন ভবিষ্যতে কোনো ওঝার সাহায্য নেবেন না। অর্থাৎ কুসংস্কারকে দূরে রাখা, কুসংস্কার থেকে মুক্ত থাকা হচ্ছে এই গদ্যের শিক্ষা। কুসংস্কারের প্রতি বিশ্বাস কখনো ভালো ফল বয়ে আনতে পারে না। তাহলে মূল শিক্ষাটা কি? মূল শিক্ষা হচ্ছে কুসংস্কারের প্রতি বিশ্বাস কোনো ভালো ফল বয়ে আনতে পারে না। এতে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়, এতে মানুষ কষ্ট পায়, যে পক্ষেরই কষ্ট পাক না কেন কষ্ট পায়। এই সত্যটি এ গল্পে সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। আচ্ছা আসো এরপর। সত্যজিৎ রায়ের জন্ম 1921 খ্রিস্টাব্দে কলকাতায়, এবং সত্যজিৎ রায়, বা এখন কিন্তু লেখক পরিচিতি পড়তেছি, সত্যজিৎ রায় সম্পর্কে জানার আগে আমি তোমাদেরকে শুধুমাত্র এতটুকু বলবো যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অর্থাৎ তার যে পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষও ছিল অনেক ট্যালেন্টেড, মারাত্মক ট্যালেন্টেড বংশের লোক ছে। এই যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ইনি হচ্ছেন তোমার একজন চলচ্চিত্র নির্মাতা। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। হ্যাঁ, তারপর আমরা পাই হচ্ছে সুকুমার রায়। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, তারপর হচ্ছে আমরা পাই সুকুমার রায়। তারপর আমরা পাই হচ্ছে সত্যজিৎ রায়। 3টা নাম আমরা পাইলাম, 3টা হচ্ছে বিখ্যাত নাম। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী একজন মারাত্মক সুন্দর চলচ্চিত্র অভিনেতা। সুকুমার রায় হচ্ছেন একজন মারাত্মক জ্ঞানী, গুণী লেখক এবং সাহিত্যিক। এবং সত্যজিৎ রায় হচ্ছেন এই দুইটার একটা সংমিশ্রণ, অর্থাৎ চলচ্চিত্র নির্মাতা এবং একই সাথে একজন সাহিত্যিক। এই ভদ্রলোক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন তার দাদা, এবং সুকুমার রায় ছিলেন এই সত্যজিৎ রায়ের বাবা। অর্থাৎ মারাত্মক ভালো এবং গুণী একটা ফ্যামিলি থেকে বিলং করেন এই সত্যজিৎ রায়, এবং তার বাসায় এই সব ফিল্ম রিলেটেড এবং সাহিত্য রিলেটেড সাধনা করার অনেক সুযোগ ছিল। সত্যজিৎ রায়ের যে ফেলুদা বইটা আমি তোমাদেরকে পড়তে বলছিলাম, সেই ফেলুদাটা তোমাদের অবশ্যই পড়া উচিত। এই বয়সটা হচ্ছে একদম পারফেক্ট সময়। এছাড়াও তার আরেকটা গোয়েন্দা মানে কি বলে এটাকে সিরিজ আছে, সেই গোয়েন্দা চরিত্র হচ্ছে প্রফেসর শঙ্কু। প্রফেসর শঙ্কু চাইলে পড়তে পারো, কিন্তু তোমাকে অবশ্যই ফেলুদা পড়তে হবে, এই বয়সটা সেটা পড়াই। ওকে, এছাড়াও তিনি পথের পাঁচালী, যেটা 1955 সালে তোমার নির্মিত হয়েছিল, সেটা তোমরা দেখতে পারো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা মুভি, ঠিক আছে? সেই পথের পাঁচালী অবশ্যই দেখবা। যদিও তোমাদের কাছে বোরিং লাগবে, অত ভালো লাগবে না, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি এখন ভাই এই অ্যাভেঞ্জার্স বা হচ্ছে তোমার কী বলে আয়রন ম্যান, ব্যাটম্যান, এইসবের যুগে তোমার ভালো লাগবে না। ওকে, কিন্তু তাও দেখতে পারো, মানে মারাত্মক জ্ঞানী একজন মানুষ। এছাড়া আর কিছু তোমার জানা থাকা জরুরি না, এখানে আমি যা দাগাইছি তাই মোটামুটিভাবে ইম্পর্টেন্ট। এরপর শব্দার্থ, অমূলক মানে ভিত্তিহীন, ইন্ডিকেটর মানে হচ্ছে নির্দেশক, যে পেট্রোল ইন্ডিকেটর, ট্যাঙ্ক মানে হচ্ছে গাড়ি রাখার যে পেট্রোলের ট্যাঙ্ক, সেই পেট্রোলের ট্যাঙ্ক বোঝানো হয়েছে। এরপরে হচ্ছে তোমার লং জার্নি মানে দীর্ঘ ভ্রমণ, যে লং জার্নিতে যাওয়া, লং ড্রাইভ। হ্যাঁ, মনে করো 200 কিলো 500 কিলো ড্রাইভ করা, সেটাকে আমরা লং জার্নি বলি। রিস্ক মানে ঝুঁকি, সেটা তো আমরা সবাই জানি। মানপত্র মানে সম্মানসূচক স্মারক বা হচ্ছে কি সম্মাননা দেয়া, কোনো একটা পুরস্কার দেয়া, সেটাকে আমরা মানপত্র বলতেছি। রিজার্ভেশন মানে হচ্ছে সংরক্ষণ করা। কুসংস্কার মানে বিভিন্ন বিশ্বাস যার পেছনে যে কোনো যৌক্তিক কারণ থাকে না, ওঝা ঝাড়ফুঁক কবিরাজ ইত্যাদিতে বিশ্বাস হচ্ছে আমার কুসংস্কার। পাঁজি মানে হচ্ছে পঞ্জিকা, যেখানে তারিখ সন তিথি নক্ষত্র ইত্যাদি লেখা থাকে। আমরা বলছিলাম যে লগ্ন দেখা, যেটাকে আমরা বলি এই হিন্দু শাস্ত্রের মধ্যে লগ্ন দেখা হচ্ছে তোমার পাঁজি আর কি।
কুড়ে ঘর মানে খড়কুটো দিয়ে বানানো ছোট ঘর, সাধারণত গ্রামে গঞ্জে দেখা যায়। এখনও অবশ্য গ্রামে গঞ্জে কুড়ে ঘরও দেখা যায় না, এখন সেখানে টিনের ঘর কিংবা পাকা দালানি দেখা যায়। বসতি মানে বস্তি, কিন্তু পরিমাণে এটা বসতি। বস্তি আর বসতি দুইটা আলাদা। বস্তি একটা এরকম, আরেকটা হচ্ছে বসতি। বসতি মানে হচ্ছে যেখানে মানুষ বাস করে, আর বস্তি মানে যেখানে মানুষ বাস করে কিন্তু সেটার থাকার মান খুবই নিম্ন, অর্থাৎ ঢাকা শহরে যে বস্তিগুলো আছে। বসতি মানে বসবাসের জায়গা, যায় লেগসে জায়গা হবে আর কি এটা। ওকে। অ্যাম্বাসেডর মানে এক ধরনের মোটর গাড়ির নাম, সেটাকে আমরা ইংরেজি অ্যাম্বাসেডর বলি, অর্থাৎ প্রাইভেট কারকে বোঝানো হচ্ছে। কুষ্টি মানে হচ্ছে নবজাতকের ভবিষ্যৎবাণী লেখা হয় যেখানে। মজ্জাগত মানে জন্মগত বা হচ্ছে কি শিকড় বা হচ্ছে হাড্ডি নিয়ে যেটা জন্মগ্রহণ করি, একদম শিকড় যেটাকে আমরা বলতেছি। ওকে। এরপর হচ্ছে পুলোভার মানে হচ্ছে সুতোয় বোনা শীতকালীন জামা, যেটাকে আমরা জ্যাকেট টাইপের একটা জামা বলতেছি। এবং এরপর হচ্ছে প্লট কাহিনী, যেটা তারা এই যে তোমার মৃগাঙ্ক বাবু আছে, সে লিখতে লিখতে ঘুমিয়ে এসে এত বড় একটা স্বপ্ন দেখছেন। নোটবুক মানে হচ্ছে দরকারি তথ্য টুকে রাখার খাতা বিশেষ, যেটাকে আমরা ছোট তোমার নোটবুক, যেটাকে আমরা ডায়েরি বলে থাকি আর কি। হ্যাঁ। এরপর পয়েন্ট মানে হচ্ছে বিষয় প্রসঙ্গ। বিশ্ব চরাচর মানে সারা পৃথিবী। ড্যাবা ড্যাবা মানে বড় অর্থে ব্যবহৃত হয়েছে, যে বড় বড় চোখ, হ্যাঁ, বড় বড় চোখ মুখ। সদ্ব্যবহার মানে ঠিক কোনো কিছুর ব্যবহার বা কাজে লাগানো। হৃদকম্প মানে হৃদয়ের কম্পন, যেটাকে আমরা হার্টবিট বলি। সেই হৃদকম্প প্রকম্পিত হওয়া মানে হচ্ছে হার্টবিট বেড়ে যাওয়া আর কি। হার্টবিট বুঝতে পারা, নিজের হার্টবিট যখন মনে করো হার্টবিট যখন অনেক বাইরে যায় তখন নিজের হার্টবিট কিন্তু নিজে বুঝতে পারা যায়, সেটা বুঝাই দিই তোমার হৃদকম্প ব্যবহৃত হয়েছে। মালকোচা মানে দুই পায়ের মধ্য দিয়ে গোজা ধুতি লুঙ্গি প্রকৃতির কোজা, হ্যাঁ, অর্থাৎ দুই পায়ের মধ্য দিয়ে যখন হিন্দুরা যে ধুতিটা পরে মালকোচা বলতেছি আমরা সেটাকে। শিহরণ মানে অনুভূতি, সেটা মানে লেগে থাকা। ভীমরতি মানে হচ্ছে তোমার বয়স বাড়ার সাথে সাথে জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যখন মানুষ বাচ্চামো করে তখন সেটাকে আমরা বলি ভীমরতি। একটা কথা আছে না, বুড়ো বয়সে বুড়ো বয়সে ভীমরতি লাগছে। সাধারণত ভীমরতি কোনো নেগেটিভ ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয় আর কি। এরপর ব্যারাম মানে রোগ। উদুরি মানে হচ্ছে পেটের পীড়া বা পেটের সমস্যাজনিত যে সমস্যা। উদুরি ভাই কোথায় পাইছিলেন বলেন তো? উদুরি আমরা পাইছিলাম হচ্ছে একদম লাস্ট প্যারায়, এই যে দেখো, আচ্ছা লাস্টের আগেরটার মধ্যে এই যে উর্দুরি, সেটা মানে হচ্ছে পেটের ব্যথা বা পেটের পীড়া। হ্যাঁ, পেটের রোগ বলতে পারো। উর্দুরি মানে হচ্ছে, বইয়ের মধ্যে একটু লিখে রাখো, পেটের রোগ। এবং আজকে হচ্ছে এই পর্যন্তই। আমি জানি ছোট্ট একটা গদ্যের জন্য অনেক বড় একটা ক্লাস হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, ফিল করানোর জন্য এটা ছাড়া আসলে আর কোনো উপায় ছিল না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো বিষয় বা পরবর্তী গদ্যে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।